যে অস্ট্রেলিয়াতে যে যদি কেউ আরএন হিসেবে কাজ করতে চায় বা তাদের রেজিস্ট্রেশনটা পেতে চায় বাংলাদেশি কোনো নার্স, তাইলে সেক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে। একটা এনক্লেক্স এবং অস্কি দিতে হবে। ইউএসএ তে কিন্তু শুধু এনক্লেক্স দিলেই আপনি নার্সিং এর যে লাইসেন্স সেটা পেয়ে যাবেন, বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনাকে এনক্লেক্স এর সাথে সাথে আপনাকে অস্কিও দিতে হবে, অস্কিও পাস করতে হবে, দেন আপনি অস্ট্রেলিয়ান নার্সিং রেজিস্ট্রেশন পাবেন। আরেকটা ওয়ে হতে পারে আপনি এখানে এসে স্টাডি হায়ার এডুকেশন করে দেন আপনি নার্সিং রেজিস্ট্রেশন পেতে পারেন। তো আপনি যদি এনক্লেক্স করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ফার্স্টে অস্ট্রেলিয়ার যে আফরা, যেটা আমরা বলি অস্ট্রেলিয়ান হেলথ প্র্যাকটিশনার রেগুলেশন এজেন্সি আছে, ওদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটা সেলফ চেক করতে হবে, যেটা ফ্রি। সো সেলফ চেক করার পরে আপনাদেরকে একটা এলিজিবিলিটি যে অ্যাসেসমেন্ট সেটা করতে হবে। সেটা যদি আপনারা করতে চান, ফার্স্ট যেটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, সেটার জন্য আপনাদেরকে 640 আই গেস অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে, এবং আপনাদের যত রকম ডকুমেন্টস আছে সবকিছু ওদেরকে দিয়ে তখন ওরা অ্যাসেস করবে যে আপনি অস্ট্রেলিয়াতে এনক্লেক্স দেওয়ার জন্য এলিজেবল কিনা। ওরা আপনাকে একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ তুমি এনক্লেক্স করতে পারবে। তখন ওরা আপনি এনক্লেক্স বুক করবেন, এনক্লেক্স এক্সাম দিবেন। এটা তো যে কোনো পিয়ারসন অথবা সেন্টারে দেওয়া যায়। এখন তো মানে বাংলাদেশে তো এখন পর্যন্ত কোনো এনক্লেক্স সেন্টার হয়নি, তো সেক্ষেত্রে মনে হয় আমাদেরকে ইন্ডিয়া থেকে দিতে হয়। তো আপনি যখন এনক্লেক্স পাস করবেন দেন আপনার নেক্সট স্টেপ হবে হচ্ছে অস্কি করা। অস্কি কিন্তু অনলি অস্ট্রেলিয়াতেই হয়ে থাকে, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে আমরা অনলি অস্কি এক্সামটা দিতে পারি। সেটার ফি হচ্ছে অলমোস্ট 4000 অস্ট্রেলিয়ান ডলার। সাথে সাথে আপনাকে কিন্তু অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন, এসে আপনার অস্কি পরীক্ষা দিয়ে আপনি যদি পাশ করেন দেন আপনি আপনার অস্ট্রেলিয়ান নার্সিং যে রেজিস্ট্রেশন সেটা পেয়ে যাবেন। আসছেন আমাদের গেস্ট কে অনেকেই হয়তো জানেন, অনেকেই চিনেন। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্বনামধন্য নার্সিং কলেজ বরিশাল নার্সিং কলেজ থেকে সাবরিনা চৈতি আপু ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং কমপ্লিট করে বর্তমানে অস্ট্রেলিয়াতে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ কর্মরত আছেন। আমরা ওনার গল্প শুনবো যে কিভাবে উনি বাংলাদেশের নার্সিং সেক্টরে আসলেন, দেন নার্সিং সেক্টর থেকে কিভাবে অস্ট্রেলিয়ান আরএন হলেন। পুরো গল্পটা আমরা শুনবো। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আপুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি সময় করে আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। এজন্য আপনার প্রতি আমাদের অ্যাটেন্ডিজ এর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সবাই আপুকে আমরা অভিনন্দন জানাই। আমরা করতালির মাধ্যমে, এইটার মাধ্যমে আমরা আপুকে করতালি জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। অস্ট্রেলিয়ান আরএন হওয়ার জন্য অভিনন্দন, আমাদের এখানে আসার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই প্ল্যাটফর্মকে আজকে আলোকিত করছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপনি। আপনি কেমন আছেন আপু, প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমি আপনাকে মানে আপনি আমাকে অনেক আগেই বলেছিলেন, কিন্তু আমি আসলে ভুলে গেছিলাম বা আপনাকে আসলে ডেটটা দিতে দেরি হয়ে গেছে। সরি সেজন্য ভাইয়া, বাট থ্যাংক ইউ আমাকে এখানে আপনি ইনভাইট করেছেন। আশা করি আজকে আমরা অনেক গল্প করব, সবাইকে অনেক রকম ইনফরমেশন দিব যাতে সবার জন্য সুবিধা হয়। অলরাইট আপু, লেট লেট ইজ বেটার দেন নেভার, নো প্রবলেম। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্যই আমরা কৃতজ্ঞ। আপনি দেরি করে হলেও আমাদেরকে যে সময় দিয়েছেন এটার জন্যই আমরা কৃতজ্ঞ। আপনাদের সময় অনেক মূল্যবান, অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজকর্ম করেন, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন। এটা কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই। লেট হোক এটা কোনো বিষয় না, আপনাকে আমরা পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। থ্যাংক ইউ ফর জয়নিং আস। অলরাইট আপু, আমরা প্রথমে শুনতে চাই যে আপনি নার্সিং এ তো আমরা সচরাচর যারা ব্রিলিয়ান্ট, মেধাবী তাদেরকে দেখি না। আপনি কিভাবে নার্সিং এ আসলেন, আপনার নার্সিং এ আসার যে পিছনের গল্প, এটা একটু শুনতে চাই। এটা যদি বলি ভাই, অনেস্টলি আমার আসলে ইচ্ছা ছিল না কখনোই নার্সিং এ যাওয়ার। আমি হচ্ছে মেডিকেলে যাওয়ার ইচ্ছা ছিল। তো যেহেতু ওখানে মেডিকেল আমার চান্স হয় নাই, চান্স পাইনি আমি, সো
নেক্সট আমি কয়েকটা ইউনিভার্সিটিতে দেই। আম, সেখানেও খুব আশানুরূপ আমি ফল মানে রেজাল্ট পাইনি। দেন আমার ভাবি সে তার একজন রিলেটিভ ছিল, নার্সিং এ পড়ছিল, সে তখন আমাকে বলে যে তুমি ট্রাই করে দেখো। আম, এটা তো খারাপ না, এটা তো মেডিকেল প্রফেশনের মধ্যেই পড়ে, তো তুমি ট্রাই করে দেখো, যদি হয় তো হইলো, তুমি ট্রাই করলা, গেলা আর কি। তো এইভাবেই আসলে আমার নার্সিং এ আসা। আমার ওভাবে কোনো মানে প্ল্যান বা ইচ্ছা নার্সিং সম্পর্কে জানা বা কিরকম হয় পড়াশোনা কিছুই আসলে আমার জানা ছিল না, কোনো আইডিয়াই আমার ছিল না। জাস্ট আমি ফর্ম তুলি এবং বরিশাল নার্সিং কলেজে চান্স হয়ে যায়, যেটা আসলে আমার বাসা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়াতে, যেটা থেকে বেশ দূরে। আমি কখনো এর আগে বরিশালে যাইনি। এনিওয়ে চান্স হয়ে যাওয়ার পরে তো ওখানে পড়াশোনা শুরু করলাম। এই তো এইভাবেই আমার আসলে নার্সিং এ আসা। রাইট। কোনো কিছু কি স্যাক্রিফাইস করে আসছেন যে ইউনিভার্সিটিতে না পড়ে নার্সিং এ আসছেন, অথবা এমন কোনো? আহ, হ্যাঁ, আমি হচ্ছে জগন্নাথে চান্স পেয়েছিলাম, বাট ভালো কোনো সাবজেক্ট পাইনি দেখে তখন আসলে একটু মন খারাপ নিয়ে, আচ্ছা ঠিক আছে নার্সিং এ তো হয়েছে, ওখানে যাই দেখি কি অবস্থা। এবং আমি যখন নার্সিং এ পড়া শুরু করি, ফার্স্ট ইয়ার যখন মিড টার্ম পরীক্ষা হয়, সে পরীক্ষার পরেও আসলে অনেকে জানে না, আমার রুমমেটসরা জানে বা ইয়ারমেটসরা জানে, আমি ওই সময়টাতেও নার্সিং কলেজ থেকে চলে গেছিলাম যে আমি পড়বো না। দেন এনিওয়ে আবার ব্যাক করি, যে তার আমাকে বাসা থেকে বুঝিয়ে শুনিয়ে অনেক ভাবে পাঠানো হয়, আচ্ছা তুমি যখন শুরু করেছো শেষ করো, দেখো না কি হয়। তো ভাবে আসলে আবার আমি ব্যাক করি বরিশালে, দেন আবার কন্টিনিউ করি আমার পড়া। আপু আসলে মানে নার্সিং আসার পরে কেন ওভাবে চলে গেলেন কেন? কি মানে ঘটনা ঘটলো? আসলে আমার ফ্রেন্ড সার্কেল সবাই ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ মেডিকেলে পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর আমি পড়ছি নার্সিং। এটা আসলে আমি মানে আমার ফ্যামিলিতেও কেউ কখনো পড়ে নাই। তো সবকিছু মিলিয়ে আসলে মেন্টালি ওভাবে রেডি ছিলাম না, বা ওই হয় না যে নার্সিং কলেজে হোস্টেলে থাকতাম ইউজ টু না। আম, পড়াশোনার একটা প্রেশার, দেন ফ্যামিলি থেকে দূরে, সবকিছু মিলিয়ে আসলে চেষ্টা করছিলাম যে আবার যাবো, মানে বাসায় ব্যাক করে আমি আবার হচ্ছে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, বা চান্স পেলে হয়তো আর আসবো না, এরকম একটা প্ল্যান করেই চলে গেছিলাম হঠাৎ করে। দেন এনিওয়ে আবার ব্যাক করতে হয়, আর এখন তো এই যে এই পর্যন্ত। রাইট। তো আপু, আমাদের তো নার্সিং প্রফেশনে আমরা আসার পরে অনেক হতাশা দেখি, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে জব। আপনার ক্ষেত্রে এরকম কখনো হতাশ হয়েছিলেন কিনা নার্সিং প্রফেশন নিয়ে, যে আমি মনে হয় ভুলই করছি এখানে এসে? তো হ্যাঁ, আমরা যখন নার্সিং এ পড়েছি তখন আসলে অনেক রকম আম, কথা শোনা যায় যে হ্যাঁ নার্সিং এ পড়লে বিদেশে অনেক রকম অপরচুনিটিজ আছে, কিন্তু আসলে আমরা কিন্তু ওইভাবে রিয়ালিটিটা ওই সময়টা দেখিনি, বা আশেপাশে যে আমার যে কেউ সিনিয়র আছে বা গেছেন, ওই সময় একটা ডিপ্রেস ছিলই যে আসলে কি হবে কি হবে না, বা আমাদেরকে হয়তো ওই গভর্নমেন্ট জবই করতে হবে। আর বাংলাদেশে যেহেতু নার্সিং এর ওভাবে রেসপেক্ট করে না কেউ, তো ওইগুলো নিয়ে আসলে একটা ইয়ে ছিল, একটু মন খারাপ ছিল যে হয়তো এভাবেই যাবে লাইফটা। বাট পাশাপাশি একটু প্ল্যানও ছিল যে একটু ট্রাই করে দেখবো, যদি আমি পারি হয়তো দেশের বাইরে যাওয়ার চেষ্টা করব। ওকে। দেন আপু, এমন কোনো ঘটনা ঘটছে কিনা আপনার একাডেমিক অথবা নার্সিং প্র্যাকটিস অথবা স্টুডেন্ট লাইফে, যেটা খুবই হিউমিলিয়েট করা হয়েছে এজ এ নার্স? কখনো এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স? ওভাবে পার্সোনালি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই ভাইয়া, কিন্তু যখন ওই যে হসপিটালে যেতাম, প্লেসমেন্ট থাকতো, ওই সময়টা তো যেহেতু এটা গভর্নমেন্ট হসপিটাল ছিল, তো ওই সময় আরো বিভিন্ন রকম মানুষ আসতো, অনেক রকম কটু কথা হয়তো শুনতে, যে নার্স, আসলে নার্সকে তো বাংলাদেশে ওভাবেই দেখা হয় যে নার্স তো নার্সই, বা সিস্টার যেটাকে বলে, এরকম মানে ছোট করেই বলা হয়, বা সেভাবে কোনো রেসপেক্ট নাই। তো আসলে ওরকম আমরা যারা স্টুডেন্ট অবস্থায় স্পেশালি পড়ি, জুনিয়র মানে সিনিয়রদের যে একটা ইয়ে থাকে যে হ্যাঁ ওরা তো স্পেশালি ডিপ্লোমা, কম্পারিজন থাকে যে ওর ডিপ্লোমা যারা থাকেন ওনারা একটু আমাদেরকে ইয়ে করে দেখে যে ওই যে আসছে ব্যাচেলার। তো এরকম আসলে কিছু কিছু ছোট ছোট অনেক রকম আমরা আসলে ফেস করেছি এই সময়টা। ওকে। জব, আপু বাংলাদেশে কোথায় কোথায় জব করছেন? জব এক্সপিরিয়েন্স বা এগুলো কেমন ছিল? ছিল না ভাইয়া,
কোনরকম আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। আমি হচ্ছে আম আমার ব্যাচেলর কমপ্লিট করি 2018-তে। 18-তে কমপ্লিট করার পরে আমার আম হাসব্যান্ড বলে যে, "থাক তোমাকে জবে জয়েন করতে হবে না। তুমি বাসায় প্রিপারেশন নাও IELTS এর।" আমরা আস্তে, আস্তে রেডি হই যে যেহেতু আমরা ওই সময়টা আসলে আমাদের মাইন্ড সেট আপ করে ফেলেছিলাম যে আমরা অস্ট্রেলিয়াতে আসবো। সো ওই সময়টা আমি আসলে কোনো জবে আর জয়েন করি নাই। বাট আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে আম অস্ট্রেলিয়াতে আসবো বা আমার IELTS বাকি যে আদার্স পেপারস রেডি করা সবকিছু মিলায় ওই সময়টা আমি আসলে একটা ব্রেকই নিয়েছি। আমি কোনো জবে জয়েন করিনি। ওকে আপু, আমরা তো নর্মালি স্বপ্ন দেখি বাংলাদেশ, বাংলাদেশে একজন রেজিস্টার্ড নার্স হবো, তারপরে গভর্নমেন্ট জব করব, হ্যাপি লাইফ, ইচ্ছা মতো যেখানে গ্রাম পোস্টিং এ চলে যাব এরকম। বাট এইটার কখন এরকম সিচুয়েশন আসলো বা ডিসিশন যে ইউ হ্যাভ টু লিভ বাংলাদেশ, অন টু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, এরকম ডিসিশনটা কোন কিসের কারণে আসলো মনের ভিতরে? এটা ভাই আমি যখন ব্যাচেলর পড়ছিলাম তখন থেকে আমার হাজবেন্ড আমাকে বলতো যে ওই সময়টা থেকে আমি আসলে একটু IELTS জিনিসটা কি বা একটু ঘাটাঘাটি করা, একটু ইউটিউব দেখা, এগুলো এই জিনিসটা আসলে ওই সময়টা থেকে আমি করতাম একটু একটু করে। কারণ ওই সময়টা থেকে আমরা একটু 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 প্ল্যান করতাম যে আমার পড়াশোনা শেষ হলে আমরা একটা ট্রাই করব, দেখি কি হয়। কারণ আমার বেশ কিছু রিলেটিভস তারা USA তে থাকে, তারা আমাকে খুব ইয়ে করতে মোটিভেট করতো যে হ্যাঁ বিদেশে তো নার্সিং এর অনেক বেশি ডিমান্ড, খুব ভালো পড়ছো, তুমি পড়ো, এটা শেষ করো, তোমার অনেক, তুমি যদি বাইরে আসতে পারো তোমার খুব ভালো সুযোগ সুবিধা হবে, তোমার একটা ভালো কেরিয়ার হবে। যাই হোক এগুলো শুনতাম, বাট হেল্প বলতে বা মাইন্ডসেট বলেন বা আমাকে মোটিভেট করা ওটা হাজবেন্ড করেছে। সে আমাকে সবসময় বলতো যে তোমার বাংলাদেশে জব করতে হবে না, তুমি সেটা একটু মাথা থেকে খুলে ফেলো, মাথা থেকে ঝেড়ে ফেলো, তোমার লাগবে না জব করতে। বাট আমরা ট্রাই করবো বিদেশে যাওয়ার একটা যে কোনো ওয়ে আমরা ইয়ে করবো। ওকে দেন, মানে অস্ট্রেলিয়াটা কিভাবে চুজ করলেন? কানাডা, ইউএস, ইউএসএ তে তো আপনার ইয়ে আছে, রিলেটিভস আছে, বাট কেন অস্ট্রেলিয়া, ওয়াই? USA তে আমি জানি না, শুরু থেকে আমরা কখনো মাথায় আনি নাই ইউএস এর কথা যে ইউএস তে যেতে হবে বা যাব। কানাডার কথা একটু চিন্তা করেছিলাম আর অস্ট্রেলিয়ার কথা। বাট কানাডাতে আমি স্কিপ করি কারণ কানাডা প্রচুর ঠান্ডা। আর যেহেতু কানাডাতে ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে, স্নো পড়ে, কাজের একটা বিড়ম্বনা হয়, কাজ করতে পারবো না। আর আমি আসলে ঠান্ডা আমার পক্ষে আমি সহ্য করতে পারি না। আমি খুব গরমকাল আমার জন্য বেটার, সামার বা উইন্টার আমি পছন্দ করি না। তো সবকিছু মিলিয়ে আমরা কানাডারও স্কিপ করি। দেন আমরা বলি যে যেহেতু আমার হাজবেন্ড, আমি যে এজেন্টের মাধ্যমে আসি ওই সেম এজেন্টে আমার হাজবেন্ড ওখানে কাজ করতো লজিস্টিক ম্যানেজার হিসেবে। সো ওরা যেহেতু অস্ট্রেলিয়ানে কাজ করে, ওরা আমাদেরকে বলে যে অস্ট্রেলিয়াতে যাও, অস্ট্রেলিয়াটা বেটার হবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে অস্ট্রেলিয়াটা চুজ করি। ওকে, এখন হচ্ছে আপু, আহ, দুটো লাইফই তো দেখতেছেন আপনি আমাদের সামনে। ধরেন হুম হুম। অস্ট্রেলিয়ান নার্সিং, বাংলাদেশি নার্সিং, এখন ক্লিনিক্যালের ডিফারেন্স গুলো কোথায় দেখা যায় নর্মালি? ওই যে বললাম ভাই, আমি তো বাংলাদেশে ভাবে জব করা হয়নি, বাট আমার স্টুডেন্ট লাইফের যে এক্সপিরিয়েন্স সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আমি এখন যে কাজ করছি আমি বলবো যে অনেকটাই ডিফারেন্ট। এখানে সবকিছু কাজগুলো খুব বেশি অর্গানাইজড ওয়েতে হয়। অ্যান্ড অনেক কিছু ডিপেন্ড করে নার্সদের উপরে। মানে একটা পেশেন্ট আসা থেকে শুরু করে পুরাটা সবকিছু ডিল করে নার্সেস এখানে। দেন যখন ইমার্জেন্সি কোনো কিছু হয় তখন আমরা ডক্টর কল করি। এবার আমরা যে আমি হসপিটালের সাথে সাথে এজ কেয়ার জব করি, দুইটা দুইটা সাইডে আমি কাজ করি। তো এজ কেয়ার আমি বলবো যে এটা পুরোপুরি নার্সের উপর ডিপেন্ড করে। এখানে নার্সের অনেক ডিমান্ড। মানে একটা রেসিডেন্টের যত যাই হোক, ফার্স্ট আমাদেরকে ডিল করতে হয়। আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা ডক্টর কল করব বা তাকে আমরা হসপিটালে পাঠাবো, দেন ইটস আপ টু আস। বাট হ্যাঁ, আহ, আমি বলবো যে পুরাটা ডিফারেন্ট বাংলাদেশের থেকে অস্ট্রেলিয়া একেবারেই আলাদা। এবং এডুকেশনের ক্ষেত্রে আপু কি ধরনের ডিফারেন্সিয়েশন আছে? আপনি যেহেতু মাস্টার্স করছেন, মানে এমনি ব্যাচেলরের সাথে যদিও এটার সাথে কম্পারিজন করা ঠিক না, তবুও মানে এমনি এডুকেশন মেথড অফ টিচিং লার্নিং। এটা আসলে ভাইয়া
অনেকটাই ডিফারেন্ট আমি বলবো। কারণ বাংলাদেশে আমরা হচ্ছে আম, আমাদের বই থাকতো বা আমাদের নোটস নিতে হতো অনেক বেশি, এখানে পুরাটাই আপনার ল্যাপটপ। আমি যে এই যে 3 ইয়ার্স পড়েছি, আমি কখনো আমার কোনো বুকস কিনতে হয়নি, অনলাইন পুরাটা। লাইব্রেরি যদি বলেন, আমাকে লাইব্রেরি অ্যাক্সেস করতে হলেও আমাকে অনলাইনে লাইব্রেরিটা অ্যাক্সেস করতে হয়েছে। অ্যান্ড দেন আমাদের ক্লাসও এত থাকতো না, উইকলি আমার 2 ডেজ জাস্ট ইউনিভার্সিটি যেতে হতো। আর একটা দুইটা করে আমার ইয়েতে যেত, ক্লিনিক্যাল প্লেসমেন্ট বলেন বা প্র্যাকটিক্যাল ক্লাস আমাকে যেতে হতো। বাট প্র্যাকটিক্যাল ক্লাসটা যখন হতো, এটা টানা 4 থেকে 5 ঘন্টা আমাদের ক্লাস হতো, এবং এটা পুরোটা একটা রিয়েলিস্টিক। আমাদের যে প্লেসমেন্ট বলেন বা হসপিটাল ওয়ার্ড যেভাবে সাজানো হয়, আমাদের ল্যাবটা সেভাবে সাজানো হতো। ইভেন আমাদের যে দামি গুলো থাকতো, সেগুলো একদম খুব অ্যাডভান্স কোয়ালিটি। এগুলো মাধ্যমে মানে এগুলোর ভিতরে মাইক থাকে বা এগুলো কথা বলতে পারে, এই ধরনের একটা সিস্টেম। পুরাটা এদের হার্ট আপনি ফিল করতে পারবেন, লাং সাউন্ড আপনি শুনতে পারবেন, সবকিছু মানে খুব বেশি আপডেটেড ছিল। তো আপনি যখন ওই ল্যাবে যাবেন, আপনি যখন আপনার প্র্যাকটিস করবেন, আপনার মনে হবে যেন আপনি একটা মানুষ নিয়েই প্র্যাকটিস করছেন। সিচুয়েশনটা আসলে ওরা ওইভাবেই ক্রিয়েট করে। সো এগুলো আসলে খুব এনজয়েবল ছিল। আম, এই তো। ওকে, এক কথায় যে সিমুলেশন ল্যাব বলি ওই হ্যাঁ, টাইপেরই, রাইট? সিমুলেশন ল্যাব যেটা বলা হয়। ওকে, তাহলে হ্যান্ডস অন প্র্যাকটিসের আগেই সিমুলেশন ল্যাবে আগে কাজ করতে হতো, বেড সাইডেও কি কাজ করতে হতো কিনা? বেড সাইডে বলতে যে আমাদের ক্লিনিক্যাল প্লেসমেন্ট যেটা থাকতো, আমরা যখন হসপিটালে যেতাম, সেটা হচ্ছে বেড সাইড। আর যদি যে সিমুলেশন ল্যাব যেটা বলছেন, ইউনিভার্সিটিতে আমাদের পুরা নার্সিং এর জন্য যেটা আছে, সেটা পুরাটাই একটা ওয়ার্ড হিসেবে ওরা ক্রিয়েট করে নিয়েছে। একটা ওয়ার্ডে যেরকম পেশেন্ট থাকবে, কি কি করতে হবে, সবকিছু মিলে ওরা ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিয়ে দেন স্টুডেন্টদেরকে ওরা ওভাবেই শিখায়। সো আসলে ওইটা যখন আমরা করার পরে হসপিটালে যাই, তখন হসপিটালের কাজগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমরা ওই এনভায়রনমেন্টে আমরা ফ্যামিলিয়ার হয়ে যায় আর কি। ওকে আপু, আমাদের যে ক্লিনিক্যাল যেমনি পাঠানো হয় যে কিছু গরু ছেড়ে দিলাম, ঘাস খাবে, সন্ধ্যাবেলায় নিয়ে আসবো, এখানে আসলে কেমন না ক্লিনিক্যাল না না, এটা আসলে এনভায়রনমেন্ট? পুরাটাই ডিফারেন্ট। আমরা যে কয়জন স্টুডেন্ট যাব, এক একজন এক একটা, ধরা যাক যে 4-5 জন করে এক একটা স্টুডেন্টের গ্রুপ করে এক একটা ওয়ার্ডে পাঠানো হয়। এবং আমাদের একজন টিচার থাকে, উনি আমাদের পুরোটা মানে দেখাশোনা করে। উনি যাবে বারবার ওয়ার্ডে, আমরা কি করছি না করছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওয়ার্ডের কেউ আমাদের কিছু বলছে কিনা, আমাদের প্রপার ওয়েতে শেখানো হচ্ছে কিনা, ওরা প্রপার আমাদেরকে গাইডেন্স করে। ইভেন ওরা আমরা কতটুকু শিখলাম, ওরা ওখানে গিয়ে আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট নিবে, সেটার উপর আমাদেরকে মিনি একটা পরীক্ষা দিয়ে সেগুলো আমাদেরকে পাশ করতে হবে। মানে এটা পুরাটা একটা খুব অর্গানাইজড ওয়েতে করে। এই যে বাংলাদেশে বললাম না যে আমরা যখন ফার্স্ট ইয়ারে যাই, কিছুদিন পরেই আমাদেরকে ক্যানোলা করতে করা হয়, কিন্তু এখানে ওরকম না। আসলে আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবে সবকিছু খুব সুন্দরভাবে, দেন আপনি এলিজেবল হবেন। ইভেন আপনি যখন স্টুডেন্ট হিসেবে হসপিটালে যাবেন, আপনার অনেক কিছুই আপনি করতে পারবেন না। পুরাটাই আপনাকে একজন নার্সের আন্ডারে করতে হবে। নার্স যদি আপনাকে বলে আম, যে তুমি এটা করতে পারো, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেন আপনি করতে পারবেন। ইভেন আপনি পেশেন্ট কেউ টাচ করতে পারবেন না উইদাউট দেয়ার পারমিশন। ওকে, আমরা আপু যেমনি ভাইটালস নেই বা ব্লাড ট্রান্সফিউশন করি বা আদার্স বিভিন্ন প্রসিজার করি, তো সেক্ষেত্রে টেকনোলজিক্যাল কোনো ডিফারেন্ট আছে কিনা, ডিফারেন্সিয়েশন আছে কিনা? ভাইটালস এর ক্ষেত্রে আমি বলবো যে প্রিটি সিমিলার। বাংলাদেশে তো ওই যে বললাম ভাই, কাজ করা হয়নি, আমি তো আসলে ওভাবে জানি না যে কিভাবে করা হয়। বাট এখানে আমাদের অপস এর জন্য যে আমরা যে ভাইটালস বলি, এগুলো করার জন্য ওদের মেশিন থাকে, ওরা পুরোটা একটা সেট থাকে। তো প্রিটি মাস আমি বলবো হয়তো সেমই হবে, অতটা ডিফারেন্স হবে না। বাট ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে এটা অনেক বেশি ওরা রেস্ট্রিক্টেড এই ক্ষেত্রে। আম, অনেক কিছু মেনটেন করে দেন ওরা ব্লাড ট্রান্সফিউশন করে। ইভেন ব্লাড ট্রান্সফিউশন করার সময় ওরা 2 ইয়ার্স এর জন্য, 2 আওয়ার্স এর জন্য ওরা পুরাটা পেশেন্টকে অবজারভেশনে রাখবে। টাইম টু টাইম, হাফ 1 আওয়ার পর পর ওরা হচ্ছে যে অফ চেক করবে সবকিছু, কোনো রিয়াকশনস হচ্ছে কিনা, সবকিছু আসলে খুব ভালোভাবে ওরা মেনটেন করে। আপু, আমরা যেমন ফার্স্ট ইয়ার থেকে ক্যানোলা শিখি, ওরা তো শিখতে পারে না, সেটা বুঝলাম। এখন
একজন গ্রাজুয়েট নার্স বাংলাদেশ থেকে বেরিয়েছে, ওখান থেকে বেরিয়েছে, কম্পিটেন্সি লেভেল কার বেশি? আমি বলবো যে ভাইয়া আমাদের যেমন স্কোপ বাংলাদেশ যখন আমরা শিখি আমরা অনেক কিছু শিখে ফেলি, ঠিক আছে, অনেক কিছু আমরা শিখি, বাট এখানে যখন আমরা আসি সেটা করার জন্য আমরা কিন্তু এলিজেবল থাকি না। ওরা আমাদের নার্সিং এর ক্ষেত্রে অনেক কিছু ওরা একটা রেস্ট্রিকশন করে রেখেছে। যেমন ক্যানুলার কথা যদি আমি বলি, এখানে কিন্তু নার্সরা ক্যানুলা করে না। ক্যানুলা যদি আপনি করতে চান আপনাকে স্পেশাল ট্রেনিং নিয়ে আপনাকে সেক্ষেত্রে সেটা পাশ করতে হবে, দেন আপনি ওটা করার জন্য এলিজেবল হবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না, ক্যানুলা সব ডক্টররাই করবে। তো আমি একটা মজার কথা বলি, আমার যখন হসপিটালে ইন্টারভিউ হয়, তো ইন্টারভিউতে আমাকে যখন জিজ্ঞেস করছে তোমার কি কি ক্লিনিক্যাল স্কিলস আছে, তখন আমি ওদেরকে বলি যে আমি তো ক্যানুলা করেছি। তখন ওরা একটু মানে শকড হয়ে আমার দিকে বলে তুমি ক্যানুলা করেছো? আমি বলছি হ্যাঁ আমরা তো অনেক ক্যানুলা করি, আমাদের দেশে তো আমরা আম, করতে পারি, আমাদের জন্য এটা অ্যালাউ আছে। তখন বলে তুমি কি জানো যে আমরা কিন্তু এখানে করি না এটা, নার্সরা কিন্তু এটা করতে পারে না, ওরা অ্যালাউ না করার জন্য। আমি বলেছি যে হ্যাঁ, বাট ওরা আসলে আমি যখন শুনেছি যে হ্যাঁ আমি ক্যানুলা করেছি বা করতাম, আমাদের দেশে করা হয়, তখন ওরা আসলে একটু শকড হয়ে গেছে যে আহ, এটা তো অস্ট্রেলিয়াতে নার্সের অলমোস্ট আউট অফ স্কোপ অফ প্র্যাকটিসই বলা চলে। ওকে, যাই হোক, তাহলে মানে আকাশ থেকে পড়ছে আর কি, যে হ্যাঁ অনেকটা, কেমনে সম্ভব অনেকটা হয়। ওরকমই হবে। আর আমরা তো এটা প্রতিনিয়ত করি, এটা দিয়ে আমাদের শুরু। হ্যাঁ, আচ্ছা, ইভেন বা ওরা যখন আপনার একটা এনজি টিউব করবে, একটা ক্যাথেটারাইজেশন করবে, সবকিছুর জন্য ওদের পলিসি আছে। ওরা ধরেন যে একটা এনজি টিউব করবে, সাথে সাথে ওরা পলিসিটা প্রিন্ট আউট করবে, একদম এ টু জেড ওরা পলিসি ফলো করে দেন ওরা প্রসিডিউরটা কমপ্লিট করে। ওকে, যেমন যেমন আমরা যে চেক লিস্ট রাখি সামনে, ঠিক হ্যাঁ ওরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওরা পুরাটা ওটা আসলে ওরা খুব ওগুলোর ক্ষেত্রে ওরা খুব রেস্ট্রিক্ট। রাইট, এখন অনেক কিছুই শুনলাম আপু, অনেক কিছুই জানলাম। এবার আমরা কি আহ আপনার উপরে ছেড়ে দিব, সেটা হচ্ছে যে কিভাবে একজন নিউলি গ্রাজুয়েটেড নার্স ফ্রম বাংলাদেশ ইউএস, বারবার ইউএস আরএন চলে আসতেছে, আমি সরি, অস্ট্রেলিয়ান আরএন হতে পারে। এজন্য আপনার যেগুলো না জানলেই না, যেগুলো জানতে হবে, যেভাবে প্রসেস, এটা পুরোটা জাস্ট আপনি যত সময় লাগে আপনি একটু রিভিউ করবেন। দেন আমরা আরো কিছু হয়তো কিছু কোশ্চেন করব, যেটা যদি আনক্লিয়ার কোনো কিছু থাকে, অথবা যারা এখানে গেস্ট এই অ্যাটেন্ডিজ আছেন, আপনারা যদি কোনো প্রসেস, এই প্রসিজার রিলেটেড, যে বাংলাদেশ থেকে আরএন হওয়ার জন্য, অস্ট্রেলিয়ান আরএন হওয়ার জন্য কি কি জানতে হবে, সেটা নিয়ে যদি কোনো কনফিউজ হন, তাহলে এখানে মেসেজ করবেন। আমরা এই পার্টে এই মেসেজগুলো দেখে আনসার করার চেষ্টা করব। এবং আপু, আপনি ওভারঅল একটা আইডিয়া দিবেন যে আহ, বাংলাদেশ থেকে ইউএস, অস্ট্রেলিয়ান আরএন হওয়ার জন্য কি কি লাগবে, কি কি প্রিরিকুইজাইট, কি কি ডকুমেন্টেশন, কি কি কোয়ালিফিকেশন, এবং যে ডকুমেন্টেশন বা যে জিনিসগুলো লাগবে সেটা কিভাবে একজন কালেক্ট করতে পারে বা অর্জন করতে পারে, এবং কি কি করা যাবে না, কি কি করতে হবে, এবং কিভাবে পসিবল, কত খরচ, জাস্ট একটা আচ্ছা, ওভারঅল আইডিয়া, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন। সো আমি যদি বলি, এবার বলি যদি জব করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো হসপিটাল বলেন বা এসকেআর বলেন বা যে যে কোনো একটা অর্গানাইজেশনের থেকে আপনাকে স্পন্সরশিপ নিতে হবে। ওরা যদি আপনাকে স্পন্সর করে বা জব অফার করে, দেন আপনি এখানে দুইটা ভিসা আছে, একটা সম্ভবত 482 এবং 186 ভিসা, যে সাব ক্লাস গুলো আছে স্পন্সরশিপের জন্য, এই ভিসা গুলো অ্যাপ্লাই করলে আপনি আসতে পারবেন এবং এখানে আপনি পেয়ার পাবেন, আপনি জব করতে পারবেন, ফ্যামিলিও আনতে পারবেন। এটা হচ্ছে আপনি যদি এনক্লেক্স এবং অস্কি করেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি পড়ার জন্য আসেন, তো আপনি যদি এখানে পড়তে আসেন আপনি মাস্টার্স ডিগ্রি করতে পারেন, মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক করতে পারেন, বাট সেটাতে আসলে রেজিস্ট্রেশন নেই। বাট আপনি যদি মাস্টার্স ডিগ্রি বাই গ্রাজুয়েট এন্ট্রি যেটা আছে সেটা যদি করেন, 2 বছরের একটা কোর্স, আপনি কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে নার্সিং রেজিস্ট্রেশন পাবেন। সেক্ষেত্রে আপনাকে আর কোনো এনপ্লেক্স পাস কি করতে হবে না, ইজি একটা ওয়ে। জাস্ট পড়াশোনার যে খরচটা আসবে, যদি এটা এক্সপেন্সিভ, এটা যদি কভার করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাইফ অনেক ইজি হয়ে যাবে, রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, পেয়ার পেয়ে যাবেন, একটা পুরো সেটেল।
লাইফ হয়ে যাবে। আর মাস্টার্স এর যে ফিটা সেটা হচ্ছে আপনার, এটা তো প্রত্যেক বছরে বছরে ওরা বাড়ায়, তো এখন সম্ভবত এটা অলমোস্ট $20,000 পার সেমিস্টার এখন চলছে, যেটা ওদের সেমিস্টার ফি। আপু টোটাল কত আসবে? সো টোটাল যদি ভাই আপনি মাস্টার্স ধরেন 2 বছরের কোর্স, তো অলমোস্ট $80,000 অস্ট্রেলিয়ান ডলার লাগবে আপনার 2 বছরে। 80,000, তাহলে মোটামুটি আট 12 লক্ষ বা এরকম। বেশি ভাইয়া, $80,000 অস্ট্রেলিয়ান ডলার। প্রায় অলমোস্ট আপনি 60-70 লাখ বাংলাদেশি টাকা। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। এখন যদি 70 মতো এরকম খরচ হয়, তো সেক্ষেত্রে একজন আরএন হওয়ার পরে হুম আপু হুম। এই টাকাটা ধরেন মানে সব খরচ বাদ দিয়ে কয় মাস লাগতে পারে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করলে, মোটামুটি সব বাদ এই দিয়ে টাকাটা কি মানে আপনি ধরেন ব্যাক পেতে, যে আরএন ব্যাক হয়ে পেতে গেলে খুব খুব বেশি সময় লাগবে না ভাইয়া। এক আপনার 1-1.5 বছরে হয়ে যাবে। আচ্ছা, খরচ বাদ দিয়ে, হুম। রাইট? হ্যাঁ। ওকে, তাহলে এটা একটা ইনভেস্টমেন্ট, এটা তো খরচ না এক না। ধরনের, রাইট? হ্যাঁ, alright. এখন আপু যে ব্যাপারটা এখানে একটু বলতে চাচ্ছিলাম, যে যদি এই প্যাথওয়েতে না গিয়ে কেউ যদি এনক্লেক্স পরীক্ষা দিলাম বাংলাদেশ থেকে, হুম হুম। দেন আমি যাইতে চাই, অস্কিও পাস করলাম ভিজিট ভিসায় গিয়ে, হুম হুম। দেন আমাকে কি অস্ট্রেলিয়াতে স্টে করতে হবে জব পাওয়ার জন্য, না বাংলাদেশে আমি যদি ব্যাক করে চলে আসি অস্কি পাস হুম করে, হুম। দেন আমি স্পন্সরশিপ পাবো? হ্যাঁ, আপনি যেহেতু আপনাকে ট্যুরিস্ট ভিসা দিবে বা ভিজিটর ভিসা দিবে, সো আপনি তো এখানে লং টাইম স্টে করতে পারবেন না বা জবও করতে পারবেন না, ওখানে তো ভিজিটর ভিসা রেস্ট্রিকশন থাকে। ভিজিটর ভিসা ওরা কোনো রকম ওয়ার্ক পারমিট দেয় না। তো সেক্ষেত্রে আপনি যদি লিমিটেড টাইমের জন্য এখানে স্টেও করেন, সাপোজ আপনাকে 3 মাসের ভিসা দিল, সো আপনার পরীক্ষা দিয়ে হয়তো পাশ করার পর আপনি 3 মাস এখানে স্টে করলেন, বাট আপনি কিন্তু জব করতে পারছেন না, তার রেজিস্ট্রেশন পাওয়া হয়ে গেলেও। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, হয়তো আপনি বিভিন্ন হসপিটাল বা এজেন্সি বা এজ কেয়ার যেখানে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার অস্ট্রেলিয়ান নার্সিং রেজিস্ট্রেশন আছে, আপনি এখানে জব করতে আগ্রহী, বা আপনি বাংলাদেশেও নার্স ব্যাক হোম। সো ওরা যদি আপনাকে বলে যে হ্যাঁ আমি তোমাকে স্পন্সর করতে চাই, এরকম অনেক এজেন্সি বা হসপিটাল থাকবে যারা স্পন্সর করে ওভারসিজ নার্সদের। সো ওরা যদি সেক্ষেত্রে আপনাকে স্পন্সরশিপ অফার করে, সেক্ষেত্রে আপনি হয়তো দেশে ব্যাক করে যেতে পারেন, গিয়ে আপনি আবার এই যে সাব ক্লাস ভিসার কথাগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করলে আপনি কিন্তু ডাইরেক্ট অস্ট্রেলিয়াতে চলে আসতে পারবেন এবং জব করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে যেহেতু ওরা আপনাকে স্পন্সর করবে, ওদের সাথে একটা কন্ট্রাক্ট আপনাকে করতে হবে, 2 থেকে 3 বছর আপনি ওদের সাথে আপনাকে কাজ করতে হবে, আপনি ওদের বাইরে কোথাও কাজ করতে পারবেন না। বাট এটা আমি বলবো যে বেনিফিটেরই হবে যদি ওই স্পন্সরশিপ পান কাজের, এই যে যে আবার 2-3 ঘন্টা 2-3 বছর যেটা কাজ করবেন ওদের সাথে, এটার পরে কিন্তু আপনি আপনার পিআরটাও পেয়ে যাবেন, আপনার একটা সেটেল হয়ে যাবে লাইফটা এখানে। সেক্ষেত্রে কি কোনো বেনিফিট, নার্স স্যালারি এভাবে কিছুটা মিনিমাইজ হবে, যে মানে আমার মনে হয় একটু কিছুটা ওরা একটু কমেই আপনাকে অফার করবে, যেহেতু ওরা আপনাকে স্পন্সর করছে, ওদের জন্য আপনি হয়তো ডিরেক্ট এখানে আসতে পারছেন বা আপনার পিআরটা হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো একটু রেটটা একটু কম হতে পারে। হ্যাঁ, রেট কম হলেও বাট এটা তো ভালো একটা বাট ডিল। এটা একটা বেনিফিটেড, আমি বলবো যে হ্যাঁ এটা সুবিধাজনক। আরেকটা কথা বলে রাখি, আপনি মাস্টার্স করেন অথবা এনক্লেক্স করেন, যেটাই করেন না কেন, আপনি যখনই রেজিস্ট্রেশনের জন্য আফরাতে অ্যাপ্লাই করবেন, আপনাকে কিন্তু আইএলটিএস, পিটি, ওইটি যেটাই বলেন, ইচ ব্যান্ড 7 বা ওভারঅল ব্যান্ড স্কোর 7 থাকতে হবে। আর পিটির ব্যাপারে আপু, পিটি স্কোর কত থাকতে হবে, খুব কোনো? পিটি 66 66 ওভারঅল। আর ওভারঅল। ইচ ব্যান্ডে কোনো ইয়ে আছে যে এত? ইচ ব্যান্ডেও সেম, এখানে প্রত্যেকটা 66। ব্যান্ড স্কোর। হ্যাঁ। ও আচ্ছা, 66 তাহলে। হ্যাঁ। ওকে, তাহলে আপু আমরা যখন ইউএস এর জন্য ইভ্যালুয়েশন করাই, তখন আমাদের জন্য ফিজিক্যাল কপি সেন্ড করতে হয়। আহ, তো সেক্ষেত্রে এখানে কি ফিজিক্যাল কপি নাকি সবকিছু অনলাইন বেস? অনলাইন, সবকিছুই অনলাইন, আপনাকে ফিজিক্যালি কিছুই সেন্ড করতে হবে না।
সেক্ষেত্রে ডকুমেন্টেশনের ভ্যালিডিটি ওরা কিভাবে চেক করে? সবকিছু আমি যদি সাপ্লাই করি তাহলে ওরা কি হুম। কেমনে চেক করে এটা? ওরা হয়তো বলতে পারে যে বাংলাদেশের নার্সিং কাউন্সিল থেকে এগুলা কোন রকম সার্টিফাই করে কপিগুলো পাঠাতে, বা হয় না যে আমরা যখন অ্যাটাস্টেড করি বাংলাদেশে বলি অ্যাটাস্টেড, তো এখানে ওরা বলে সার্টিফাই। হয়তো কোনো আপনার পুলিশ স্টেশন বা এখানে নর্মালি আমরা পুলিশ স্টেশন ইভেন আমরা নার্স যারা আছি আমরাও কিন্তু কাগজপত্র আমরা যেগুলো আছে সব অ্যাটাস্টেড বাংলাদেশে সম্ভবত করে। তো ওভাবে হয়তো ওরা বলবে যে তোমরা সার্টিফাই কাগজপত্র আমাদেরকে দাও। কিন্তু ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে ওরা হয়তো বাংলাদেশ নার্সিং কাউন্সিলের কোনো পেপার চাইতে পারে। অলরাইট, তাহলে আফরা বোর্ডে ওখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে যা ডকুমেন্ট আছে এটা হুম। দিলেই ওখান থেকে অ্যাসেসমেন্ট এলিজিবিলিটি করবে চলে আসবে। ফার্স্ট, হ্যাঁ। ওরা এলিজিবিলিটি চেক করবে, সেটার জন্য আপনাকে ইনিশিয়ালি 640 অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে। দেন নেক্সট আপনার প্রত্যেকটা স্টেপে, যেমন এনক্লেক্স এর জন্য সম্ভবত অলমোস্ট $600 পে করতে হয়। দেন অস্কির জন্য $4000। সো এগুলো আস্তে আস্তে এক একটা স্টেপ যাবেন এবং পে করতে হবে আপনাকে। অলরাইট, অস্কি আপু দেওয়ার কয়বার দেওয়া যায় এবং ফেল করলে ফিটা কত, বা এরকম কোনো ইন্টারভাল আছে কিনা যে না, এতদিনের মধ্যে আর এরকম দেওয়া যায় কোনো না? কিছু নাই। না, এরকম কোনো কিছু নাই। আমি ধরেন বাট আজকে আমি যতটুকু শুনেছি, যেটা আমি এনক্লেক্স দেই নাই, বাট আমি যতটুকু শুনেছি যে আপনি যখন এনক্লেক্স পাস করবেন, এনক্লেক্স পাস করার পরে সম্ভবত 6 মাসের মধ্যে আপনাকে অস্কির জন্য ইয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, অস্কির জন্য রেজিস্ট্রেশন করার আগে কি আমার ইংলিশটা কখন লাগবে আপু, মানে ইভ্যালুয়েশন করার সময় নাকি হ্যাঁ, ওই এনক্লেস পাস সময়টাতেই করার পর? সম্ভবত লাগবে। আপনি যখন এনক্লেক্স এর জন্য অ্যাপ্লাই করবেন সেই সময়টাতেই আপনার হচ্ছে ইংলিশ টেস্টের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে হবে। তাহলে ইংলিশ টেস্টটা আমার আগেই লাগতেছে এনক্লেস দেওয়ার আগেই আগে। লাগছে। অলরাইট, এটার আবার তো দেয়া লাগবে না অস্কির আগে? না, এমন তো না, যেহেতু 2 বছর। দিতে হবে না, একবার করলে এটা তো ভ্যালিডিটি 2 ইয়ার্স আছেই। হ্যাঁ, তো 2 ইয়ার্স আর পরে, লাগবে না। 2 ইয়ার্স এর মধ্যে যদি কেউ আবার অস্কি পাস না করে সেক্ষেত্রে কি এটা আবার দেয়া লাগবে না, কি যেহেতু এরকম? 2 ইয়ার্স যদি ভ্যালিডিটি রয়ে যায় তাহলে আপনার আর লাগবে না। 2 যদি বছর এটা পরে যদি, এক্সপায়ার হয়ে যায় দেন আপনাকে আবার দিতে হবে। ও আচ্ছা, যতদিন আমি এন্ট্রি না করতেছি এর মধ্যে যদি আমার হ্যাঁ। ইংলিশের ভ্যালিডিটি নষ্ট হয় তাহলে আমাকে এটা আবার দিতে হবে। হুম হুম হুম। তাহলে ইংলিশ আফরা বোর্ডে আমার ভেরিফিকেশন, এদিকে আমি এনক্লেস আরএন এক্সাম দিলাম, অস্কি দিলাম, পাস করলাম, জব অফার নিয়ে যদি সম্ভব হয় চলে গেলাম। জি। অথবা আরেকটা রাউট হচ্ছে যে কেউ এমএসএন প্রোগ্রামের জন্য, এমএসএন করে। জি। এমএসএন এর জন্য গেলে উনি এটা শেষ করলে এগুলো কোনো কিছুই করা লাগবে না, না, জাস্ট কিন্তু সেক্ষেত্রে যে আইএলটিএস বা পিটি যেটা বলেন সেটা দিতে হবে। এটা তো ওই আগের মতো স্কুল যেটা। হ্যাঁ। অলরাইট, এবার আহ, কোন ইউনিভার্সিটিতে আবেদন করবে আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করছেন? আমি হচ্ছে ইডিথ কাউন ইউনিভার্সিটি পার্থ, যেটা সেখান থেকে আমি আমার মাস্টার্স করি, এবং মাস্টার্স এর পরে আমি আরো 1 বছর কনভার্সন, যেটা কনভার্সন কোর্সটা করি। আমি টোটাল 3 ইয়ার্স স্টাডি করি অস্ট্রেলিয়াতে। অলরাইট, তো এটা করার পরে আপনি আবার আফরা বোর্ডে আপনার এগুলো সব সাবমিট করছেন এরকম আমি কিছু? যেহেতু স্টুডেন্ট ছিলাম, সো আমাকে কোনো কিছু আসলে আপলোড করতে হয়নি আফরাতে। আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন, আমার যে একটা অ্যাকাউন্ট করে আমি আমার ডকুমেন্টস যেগুলি আছে, আমার বাংলাদেশি নার্সিং লাইসেন্স যেটা রেজিস্ট্রেশন বলেন যেটা, তারপর আমার ইংলিশ টেস্টের যে রেজাল্ট সেটা, দেন ওদেরকে আমার অথরাইজেশন দিতে হয়। ওরা আসলে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল চেক সেটা ওরা করে, সেটার জন্য একটা ফি দিতে হয় আমাকে। অ্যান্ড আর আমার অস্ট্রেলিয়ার যে স্টাডি সার্টিফিকেটস বা মার্কশিটস যেগুলো আছে সেগুলো আমাকে সাবমিট করতে হয়। বাট আমার যে ফাইনাল ইয়ারের যে রেজাল্টসটা সেটা আমাকে আসলে কিছুই করতে হয় না। আমি যখন পাশ করি আমার ইউনিভার্সিটি ডাইরেক্টলি আফরাকে পাঠিয়ে দেয়, এবং ওখান থেকে ওরা ওটা পাওয়ার পরে ওরা আমাকে আমার রেজিস্ট্রেশনটা আমাকে ইমেল করে যে তোমার রেজিস্ট্রেশন এসে গেছে। ওরা আসলে তখন ওটা ডিরেক্ট পাঠিয়ে দেয়। অলরাইট, তাহলে আপু আপনি যখন পাস করলেন জব পাওয়ার মধ্যে কতটুকু ইন্টারভাল ছিল? আমি আসলে আমি সম্ভবত 15 থেকে 20 দিনের মধ্যে স্টার্ট করি। কারণ হচ্ছে আম, আমি যে এজ কেয়ারে আগে থেকেই কাজ করতাম কেয়ারার হিসেবে, সো ওইখানেই আমি জয়েন করি। আমি আগে কেয়ারার হিসেবে কাজ করতাম, এখন আমি ওখানে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করছি, কারণ ওদের ওই সময় একটা ভ্যাকেন্সি ছিল। আর যেহেতু আমি অলমোস্ট ওইখানে 2-2.5 বছর অলরেডি কাজ করছিলাম, ওখানে সব মানে সবাই পরিচিত, ম্যানেজার পরিচিত ছিল।
তো উনি আসলে আমাকে অফার করলো, উনি জানতো যে আমি নার্সিং পড়ছি এবং বাংলাদেশ থেকেও নার্সিং করে এসেছি, তো উনি আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে তোমার যখন স্টাডি কমপ্লিট হয়ে যাবে তুমি আমাকে জানিও তোমার রেজিস্ট্রেশন আসলে। তো আমার যখন রেজিস্ট্রেশনটা চলে আসে আমি ওনাকে জানাই, সাথে সাথেই ওরা আসলে আমার সবকিছু, ওরা আমার কাগজপত্র সবকিছু জমা নিয়ে ওরা আমাকে সাথে সাথেই নার্স হিসেবে হায়ার করে। রাইট। এখন আপু, যারা আমরা এমএসএন প্রোগ্রামে যাব, তো সেক্ষেত্রে যে খরচগুলো আমার হুম হুম। ইনিশিয়ালি কত টাকা আমার হাতে থাকা লাগতে পারে, এবং বাকি খরচটা আমি ওখানে যদি কেয়ারার হিসেবে কাজ করে, এটা ধরেন আমি কোনোভাবে এটা ম্যানেজ করলাম, বাট ইনিশিয়ালি আমার একটা এস্টিমেট কত খরচ লাগতে পারে, এবং পরবর্তীতে আমি যেটা ওখান থেকে ম্যাচ করতে পারি। ইনিশিয়াল খরচ বলতে আমি যেটা বলবো ভাইয়া, অস্ট্রেলিয়াতে এই নিয়মটা আছে যে আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন পড়াশোনার জন্য, স্টাডি করার জন্য, ওদের যে ফার্স্ট ইয়ারের যে সেমিস্টার ফিটা থাকে ওটা কিন্তু আপনাকে আগে থেকেই ওদেরকে পে করে দিতে হবে। সো এটা, এবং এটা পে করতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আগে। ইউনিভার্সিটির যে সেমিস্টার ফিটা সেটা আপনাকে পে করে দেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। সো সেক্ষেত্রে যদি আপনার ভিসাটা রিফিউজ হয়, ইউনিভার্সিটি আপনাকে পুরো টাকাটা রিফান্ড করে দিবে। বাট অস্ট্রেলিয়ার নিয়ম হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনাকে ওদের একটা সেমিস্টারের টাকা আগে থেকে অ্যাডভান্স পে করে দিতে হবে। তো সেটা ডিপেন্ড করছে যে আপনার পার সেমিস্টার টাকা কত। আমি যখন এসেছিলাম আমাকে সম্ভবত 13 or 14 লাখ আমাকে ওদেরকে আগে থেকে পে করে দিতে হয়েছিল। সো আমি বলবো সেটা আসলে 13-14, এখন তো হয়তো একটু বেড়েও গেছে। তো এরকম হয়তো লাগবে, ইনিশিয়াল যে একটা টাকাটা সেটা এরকমই লাগবে। সাথে তো আপনার এম্বাসি ফি একটা আছে, এন্ড আপনার মেডিকেল যে করতে হয় বাংলাদেশে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, মেডিকেলের একটা খরচ আছে, সেটা সম্ভবত 4-5 হাজার বাংলাদেশি টাকা। আর যদি এম্বাসি ফি বলি সেটা হচ্ছে 1.5-2 লাখ টাকা হতে পারে। Alright, তাহলে আমি যদি আমি এমন যে বাংলাদেশ থেকে এত টাকা অন অ্যান অ্যাভারেজ আমি এত টাকা নিয়ে গেলে আমি সেফ, ওখানে বাকিটা হয়তো ম্যানেজ করতে সো পারবো। ওই যে আমি বললাম যে আপনাকে একটা তো ফার্স্ট সেমিস্টার ফি দিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, সে এটা আপনি 2026 সালের এই যে ফেব্রুয়ারি যে সেমিস্টার, সেটা সেই সেমিস্টারে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন। সো সেই সেমিস্টারের ফি কিন্তু আপনি অ্যাডভান্স বাংলাদেশ থেকে দিয়ে এসেছেন। সো এই 2026-এর জুন পর্যন্ত আপনাকে আর কোনো টাকা দিতে হচ্ছে না। যখনই অগাস্ট আসবে, অগাস্টে কিন্তু আপনাকে আপনার সেকেন্ড সেমিস্টারের ফিটা আবার দিতে হবে, ওরকম ধরেন যে 13-14 লাখ। সো আপনি যখন আসছেন আপনার হাতে মিনিমাম একটা হচ্ছে ইনিশিয়াল যে চলাফেরা খরচ বা বাসা ভাড়া একটা নিয়ে আসলে সুবিধা, 2-3 লাখ হয়তো নিয়ে আসলে সুবিধা হয়। দেন আপনি যখন একটা কাজ স্টার্ট করবেন তখন আস্তে আস্তে আপনি অনেকটাই ম্যানেজ করতে পারবেন। অলরাইট, তাহলে এটা কি ম্যানেজেবল, রাইট? এটা ম্যানেজেবল একা হলে আসলে একটু কষ্ট হয়ে যায়, যদি আপনার হাজবেন্ড থাকে বা আপনার পার্টনার সাথে থাকে সেক্ষেত্রে সুবিধা, কারণ আপনি যদি যখন মাস্টার্স করতে আসবেন অস্ট্রেলিয়াতে, মাস্টার্স স্টুডেন্ট যে তার স্পাউসের হচ্ছে আপনার ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকে, সে ফুল টাইম কাজ করতে পারবে। বাট স্টুডেন্টদের তো 48 আওয়ার্স ওরা কাজ করতে পারে 14 দিনে। সো সেক্ষেত্রে স্টুডেন্টদের রেস্ট্রিকশন আছে, বাট স্পাউসের কোনো রেস্ট্রিকশন থাকে না। সো স্পাউস থাকলে আসলে একটা সাপোর্ট থাকে, কারণ স্পাউস ফুল টাইম কাজ করতে পারে। ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটা আসলে পুরোটা হাজবেন্ডের কাছ বা ওয়াইফের কাছ থেকে পাওয়া যায়। তাহলে এটা আমাদের জন্য বেটার হবে যে আমরা যদি স্পাউস সহ যাই, এবং জি ইজিয়ার হবে। আর জি জি। একা গেলে প্রায় ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ আসলে কোয়াইট ইম্পসিবল, কারণ আপনি মাত্র 48 আওয়ার্স কাজ করতে পারছেন। 48 আওয়ার্স কাজ করে আপনি যে টাকাটা আর্ন করবেন, আম, সেটা কিন্তু আপনার যে নিজস্ব যে থাকা খাওয়ার খরচ, বাসা ভাড়া, সবকিছুতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট চলে যাবে। তো আপনি সেগুলা স্পেন্ড করবেন নাকি আপনি আসলে সেভিংস করবেন, আসলে অনেকটা হার্ড হয়ে যায় সেক্ষেত্রে। আর আপু, ইউনিভার্সিটি সিলেকশন প্রসেসটা কিভাবে, আবেদন এবং সিলেকশন প্রসেসটা কিভাবে একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হবে, বা তার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারে, এমন কোনো কিছু আছে নাকি? ইউনিভার্সিটি সিলেক্ট বলতে কি স্টুডেন্ট হিসেবে কিভাবে আমি ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট আমি করব? কিভাবে, না না আপু, ধরেন আপনি যে ইউনিভার্সিটি গেছেন এখানে আমি চাচ্ছি মাস্টার্স করতে, সো আমার হুম। দিক থেকে আমি কিভাবে এখানে আবেদন করব, এবং আমি কিভাবে কি
ফলো করলে আমি এখানে সিলেক্টেড হইতে পারবো, মানে আমাকে নিবে এরকম এখানে কোনো আসলে আপনি কি ফলো ক্রাইটেরিয়া? করলে সিলেক্টেড হইতে পারবেন, এটা আসলে এরকম কোনো কিছু নাই ভাইয়া। এটা পুরোটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটির উপরে। আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটস বলেন, আনুষঙ্গিক যে পেপারস গুলি আছে, সেগুলো দেখে যদি ইউনিভার্সিটি মনে করে যে হ্যাঁ আপনাকে ওরা অফার লেটার দিবে, তাহলে ওরা দিবে। বাট অনেক সময় দেখা যায় আপনার খুব ভালো ব্যাকগ্রাউন্ড, আপনার খুব ভালো রেজাল্টস, অনেক সময় ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে না। এটা পুরোটা ডিপেন্ড করছে ওদের উপরে। অলরাইট আপু, এই প্রসিজারটা কিভাবে মানে কাজ করে? আমি আমি তো আমার যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, সেটা তো আসলে এজেন্ট থেকে করেছিলাম। সো আমি ওদেরকে আমার যত এডুকেশনাল ডকুমেন্টস দেন, আমার আইএলটিএস, আমার আনুষঙ্গিক যে আমার ব্যাংক স্টেটমেন্ট বলেন, আমার সোর্স অফ মানি বা আমার অ্যাসেটস এর যত ডকুমেন্ট, সমস্ত কিছু আমি ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম। ওরা আমাদেরকে আসলে একটা চেক লিস্ট দিয়ে দেয় যে এই ডকুমেন্টস লাগবে। যদি কাপল হিসেবে আপনারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ওরা বলে দেয় যে এত এই ডকুমেন্টস বা মানি সাপোর্ট কিরকম লাগে, আপনার এফডিআর কতটুকু লাগতে পারে। ওরা পুরো একটা আপনাকে একটা মানে ফ্রেম করে দিবে যে এই ডকুমেন্টস গুলো তোমরা রেডি করে আনো। দেন ওরাই আসলে অ্যাপ্লাই করবে ফার্স্টে। অ্যাপ্লাই করার পরে আপনার যদি ইংলিশ টেস্ট না দিয়ে থাকেন তখন অ্যাপ্লাই করার সময়, তখন ইউনিভার্সিটি আপনাকে ইনিশিয়ালি কন্ডিশনাল একটা অফার লেটার দিবে। বাট পরে যখন আপনি ওদেরকে ইংলিশ টেস্টটা দিয়ে দিবেন বা রিকোয়ারমেন্টস যখন ফুলফিল করতে পারবেন, তখন ওরা আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে। এন্ড দেন আপনি তখন ওরা আনকন্ডিশনাল অফার লেটার দেওয়ার পরে আপনাকে একটা ওই অফার লেটারে ওরা মেনশন করে দিবে যে অফার লেটার একসেপ্ট করার ডেট অমুক তারিখ। তুমি অমুক তারিখের মধ্যে তোমার অফার লেটারটা একসেপ্ট করতে পারো অথবা ডিক্লাইন করতে পারো। দেন তুমি যদি অফার লেটারটা একসেপ্ট করো, তাহলে এতদিনের মধ্যে তোমাকে পেমেন্টটা করে দিতে হবে। ওই যে বললাম যে ফার্স্ট সেমিস্টার যেটা ফি, সো ওরা ডেট মেনশন করে দেয় যে এত তারিখের মধ্যে তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তো আপনি যখন এই টাকাটা পে করে দিবেন, নেক্সট স্টেপ হচ্ছে আপনার এম্বাসি ফেস করা, যেটা তখন আপনি এম্বাসির যত পেপার সবকিছু রেডি করে এম্বাসিতে সাবমিট করবেন। সাবমিট করার পরে এম্বাসি থেকে আপনাকে মেডিকেল, যেটা মেডিকেল করতে রিকোয়েস্ট করবে, মেডিকেল করবেন। ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলেই দেন আপনি আসলে জানতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কি হয়নি। ওকে, এবার একবারই ক্লিয়ার হয়ে গেছে আপু, নো প্রবলেম। এখন হচ্ছে যে সবচেয়ে বেস্ট হয় যে যে কোনো একজন এজেন্সির সাথে যদি এজেন্টের কাছে যাওয়া। কোলাবোরেট করা যায় আরেকটা কথা সেক্ষেত্রে। বলবো যে এজেন্ট, যে কোনো একজন এজেন্টের কাছে গেলেই হবে না। ফার্স্টে যদি আপনি যে কোনো ইউনিভার্সিটি চুজ করে থাকেন, ফার্স্টে আপনি যদি, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটি যদি আপনি পড়তে চান, তাহলে বেটার হবে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন যে ওদের অথরাইজড এজেন্ট কারা কারা আছে আমাদের বাংলাদেশে। কারণ বাংলাদেশে এখন অনেক ফেক এজেন্টস আছে যারা আসলে ফেক পেপার দিচ্ছে বা ভালো কাজ করছে না। এট দ্য এন্ড আমাদের মতো স্টুডেন্টরা সাফারার হচ্ছে, আমরা ভিসা রিজেকশন খাচ্ছি কারণ ওরা আসলে কাজটা প্রপার ওয়েতে করছে না। আর যখন আপনি আপনার কাজটা একজন অথরাইজড এজেন্ট দিয়ে করাবেন, ইউনিভার্সিটির অথরাইজড এজেন্ট দিয়ে করাবেন, তখন আসলে ওই ক্ষেত্রে আপনার চান্সটা খুব বেশি হাই থাকে। কারণ ইউনিভার্সিটি অলরেডি জানে যে এই এজেন্ট আমাদের হয়ে কাজ করছে, আমাদেরকে কখনোই রং ইনফরমেশন বা ভুল ইনফরমেশন বা ফেক ডকুমেন্টস দিবে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার চান্সেসটা একটু বেশি থাকে। অলরাইট আপু, এখন আপনার এজেন্সির নামটা যদি বলে দেন তাহলে আরো ভালো হয়ে যায়। এটা হচ্ছে অ্যাবেক, ABEC। ওদের ফুল ফর্ম হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ এডুকেশন কনসালটেন্সি। ওদের কারণ বাজারে একটা ব্রাঞ্চ আছে, সাথে সাথে ওদের সম্ভবত বাড়িধারাতেও একটা নতুন ব্রাঞ্চ ওরা করেছে রিসেন্টলি। অলরাইট, এই যে যতটুকু আমরা শুনলাম এখানে, আর আমাদের মনে হয় না যে কোনো ফার্দার এক্সপ্লেনেশন দরকার আছে। তারপরেও আমরা একটু আপু অ্যাটেন্ডেন্সের কাছে যাই যে তাদের কোনো শিওর ভাই। কোশ্চেন আছে কিনা, যে এইটুকুর মধ্যে যে প্রসেস। যাদের কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রেজ করেন, আমরা আপনাদের এই আলোচনার মধ্যে এটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে। জান্নাত, জান্নাত আপু, আপনি কোশ্চেনই করুন। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আমি হচ্ছে কুষ্টিয়ারি। আচ্ছা আর আমি নার্সিং পাশ করি 2016 সালে। এখন আচ্ছা হচ্ছে আচ্ছা। আমারও ড্রিম ছিল যে বাহিরে যাব, মানে প্ল্যান আছে। আমি এজন্য কয়েক বছর যাবত আর কি আইএলটিএস এর উপরে পেছনে ছিলাম। আইএলটিএস আমার আসলে এতটা ভালো হয় না। তারপর হুম যাক লাস্ট একটা আমার এক্সপেক্টেড স্কোর আসে।
কিন্তু আমি অস্ট্রেলিয়াতে যখন আমি আফরাতে অ্যাপ্লাই করি তখন দেখি যে আমাকে বলে যে আপনি মানে ইলিজেবল না, আপনাকে একটু এডুকেশনটা আপগ্রেড করতে হবে, এবং সেটা আচ্ছা, আপনি হচ্ছে কি ব্যাচেলর ওদের। করেছেন নাকি ডিপ্লোমা করেছেন? আমি ব্যাচেলর করেছি আচ্ছা এবং মাস্টার্সও কমপ্লিট করেছি। মাস্টার্সও আমি দিয়েছিলাম, যে আমি মাস্টার্স করেছি 2022 সালে, কিন্তু ওটাতেও ওরা একসেপ্ট করে নাই, বলেছে যে আপনার এডুকেশনটা আপগ্রেড করতে হবে এবং ওদের অথরাইজড লিস্ট থেকে আর কি। তো এখন আচ্ছা। ওইটার আসলে কি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আফরাতে সরাসরি যাওয়া যায় না, মানে ওদের মাধ্যমে গিয়ে কি আগে পড়তে হবে তারপরে করতে হবে, এরকম কোনো এটাই কি নিয়ম কিনা? এরকমটা তো নিয়ম আসলে না। ওই যে নিয়ম যেটা বললাম যে আপনি অ্যাসেসমেন্ট করাবেন, ওরা যখন বলবে যে হ্যাঁ তুমি এলিজেবল বা, কিন্তু এই যে কথা আছে, ওরা যে বলেছে না যে হ্যাঁ। ওরা কিন্তু যখন আপনাকে বলবে যে আপনি এলিজেবল না, সেই সাথে সাথে ওরা আপনাকে বলে দিবে যে কেন আপনি এলিজেবল না বা আপনি কি করতে হবে আপনাকে নেক্সট। ওরা ওরা এটা বলে দেয়, এটা আপনাকে যেটা বলেছে সেটা হ্যাঁ, হ্যাঁ। সত্যি। ওরা বলে দেয়, আপনি যখন ওরা বলবে যে আপনি এলিজেবল না, সেই সাথে সাথে ওরা আপনাকে বলবে যে আপনাকে কি করতে হবে বা অন্য কোনো ওয়ে আছে কিনা, ওরা এটা আপনাকে বলে দেয়। তো আসলে ওরা আপনাকে স্টাডি আপগ্রেড করাইতে হবে বলতে আমি আসলে বুঝলাম না কি বলছে, যেহেতু আমি আমি ভাবছি আপনি হয়তো ডিপ্লোমা করেছেন বিধায় ওরা তো আপনাকে বলছে যে না আপনি এলিজেবল না, 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 বাট আপনি আমি যেহেতু ব্যাচেলর অলরেডি করেছি। ব্যাচেলর হ্যাঁ, করেছেন, মাস্টার্স করেছেন, হ্যাঁ, হ্যাঁ। সো এখন আমি ওদের ওনারা আসলে লিস্ট। আপগ্রেড বলতে কি বুঝিয়েছে, আপনি কি না, আমি হচ্ছে পরে ওদেরকে মেল করেছিলাম, ওরা বলতেছে যে হ্যাঁ আপনাকে একটা মানে কোর্স করতে হবে আর কি, এবং ওই লিস্টের যে লিস্ট দিয়েছে আমাকে একটা, ওই লিস্টের ভেতর থেকে যে কোনো একটা প্রোগ্রাম আমাকে চুজ করে আমি করব আর কি, করার পরে ওরা আমাকে এলিজিবল করবে, এবং সেটা আচ্ছা, মানে বাংলাদেশে না, অস্ট্রেলিয়াতেই। অস্ট্রেলিয়াতে এটা কি অনলাইনে করতে বলেছে? ওখানে অনলাইনেরও আছে, অফলাইনেরও আছে। আচ্ছা, আমার আসলে তাহলে এটা জানা ছিল না, কারণ আমি এটুকু জানতাম যে ওরা আপনাকে অপশন দিবে বা বলে দিবে যে আপনি হ্যাঁ, যদি এলিজিবল না হন কোনটা কি করতে হবে, বাট তাহলে হয়তো ওরা বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে হয়তো কনসিডার করে নাই বা ওরা এলিজিবল মনে করে না, এই জন্য হয়তো আপনাকে বলেছে যে অস্ট্রেলিয়ান একটা। তো আপনি যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেন তখন সেক্ষেত্রে তো আপনাকে আবার এনক্লেক্স, আপনি তো ডিরেক্ট ইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, অ্যাসেসমেন্ট করেছিলেন তাই না? জি, 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 জি। যেন আচ্ছা। আমি এনক্লেভ দিতে পারবো কি পারবো না, হুম এটার হুম হুম। অ্যাসেসমেন্ট আমি আখড়াতে দিয়েছিলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো ওরা আসলে ফার্দার স্টাডি করার জন্য বলার কথা না, যেহেতু আপনি এনক্লেক্স দিবেন। এখন হয়তো আমার কোনো কিছুতে মিস্টেক হয়েছে কিনা বা কিছু, আমিও বুঝতে পারি না, আমি আর পরে আর কারণ যাই নাই। হ্যাঁ, আপনি এনক্লেক্স যখন দিবেন তখন তো আসলে আপনাকে স্টাডি করার কথা ওরা বলতে পারেন, আপনাকে তো এনক্লেক্স নেক্সট আপনি অস্কি দিবেন, দেন রেজিস্ট্রেশন পাবেন। আচ্ছা, তাহলে যদি আমি আবার এনক্লেক্স এর জন্য আমি আবার অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি আমি হুম। আবার আফরাতে আবার এলিজিবিলিটির জন্য মানে অ্যাপ্লাই করব, নাকি অন্য কোনো ওয়ে হ্যাঁ, আছে? অন্য ওয়ে যদি করতে চান তাহলে ওই যে আমি বলবো আপু এখানে পড়তে আসতে পারেন, বাট ওটা আসলে একটু আচ্ছা, বেশ কস্টলি হয়ে যায়। যদি কষ্ট অ্যাফোর্ড হয়েছে, করতে হ্যাঁ। পারেন, হ্যাঁ অ্যাফোর্ড করতে পারেন দেন ওয়েলকাম, আমি বলবো যে বেস্ট ওয়ে। কারণ আমার কাছে মনে হয় যে এনক্লেক্স অস্কি আসলে মেন্টালি খুব বেশি স্ট্রেসফুল হয়ে যায়, আম, বেশ ডিফিকাল্ট, স্পেশালি অস্কি যেটা সেটা। সো যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমি বলবো এমএসএন এর জন্য আসেন, আর আদারওয়াইজ আপনি আবার একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে, জানাত আপু, থ্যাংক ইউ সো মাচ। এবার তামান্না খান, তামান্না খান আপনার প্রশ্নটি করুন, সংক্ষেপে এই প্রশ্নটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আপু, আসসালাম আপু। অস্ট্রেলিয়াতে কেমনে আপু হিজাব পর্দা মেনটেন করে কি আপু চাকরি করা যাবে? অবশ্যই আপু, কোনো টেনশন নাই। এমনি আপু মানে ইবাদত বন্দেগী মানে সবকিছু আমি বাংলাদেশে এগুলোতে যে। হ্যাঁ, এগুলোতে আপনার কোনো প্রবলেম নাই, আপনি হিজাব পরে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। Okay. আর আপু বাংলাদেশে মানে চাকরি হওয়ার পরে আমি ওই দেশে মানে এনক্লেস করে গেলাম, হুম যাওয়ার হুম। পরে আমি ওই দেশে মানে আপু ভালো লাগতেও পারে মানে নাও লাগতে পারে, এরকম পরে কি আপু আমি আমার ওই দেশ থেকে আবার কি আমি বাংলাদেশ আপু ব্যাক করতে পারবো এমনি মানে সরকারি চাকরিতে? আম, মানে সরকারি চাকরি কি বাংলাদেশে যদি করে আপনি আবার এখানে আসেন সেটা বলছেন? ধরেন যে হ্যাঁ, আপনি বাংলাদেশে সরকারি চাকরি করছিলেন, সেটা রেখে হ্যাঁ, আপনি হ্যাঁ, আবার অস্ট্রেলিয়াতে আসলেন। তো আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আসেন সরকারি চাকরি করা অবস্থায়, আপনার সম্ভবত জিও নিতে হবে, আমি যতটুকু জানি। আপনাকে হ্যাঁ, সম্ভবত ম্যাম, জিও নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে হবে, আদারওয়াইজ আপনাকে জবটা পুরোটা ছেড়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ। সো আপনি যদি জবটা পুরোটা ছেড়ে দিয়ে আসেন তাইলে হয়তো আপনি আম,
হ্যাঁ চলে আসতে পারেন। and then যদি আপনি, আমি মনে হয় না আপনাকে বাংলাদেশের ব্যাক করতে হবে, আপনি ইনশাল্লাহ ভালোভাবে এখানে থাকতে পারবেন। বাট যদি ব্যাক করতে চান, হ্যাঁ আপনি যে কোনো সময় ব্যাক করতে পারবেন, কিন্তু এটা ডিপেন্ড করছে আসলে আপনি বাংলাদেশের জবটা ছেড়ে আসলেন না আসলে কিভাবে এটা মেনটেন করছেন বাংলাদেশের জবটা। দেখা যাচ্ছে আপনি হয়তো ওখান থেকে ব্রেক নিয়ে যে স্টাডি লিভ বা এডুকেশন লিভ যেটা নিয়ে হয়তো অনেকে আসে বা বিভিন্ন দেশে পড়তে যায়, সেটাও হয়তো আপনি করতে পারেন, যে ট্রাই করার জন্য যে কেমন আসলে জি এনভায়রনমেন্টাল আপনি করতে পারছেন কিনা। হ্যাঁ আপনি সেটা নিয়েও করতে পারেন, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কোনো অলরাইট। সমস্যা নেই আপু। ছুটি নিয়ে যাওয়া যায়, বা হ্যাঁ আমাদের যে লিয়ান ছুটি বলে 5 বছর, হ্যাঁ, হুম এভাবে হুম, যে ছুটি নিয়ে লিভ যাওয়া যায়, যেটা বা হ্যাঁ। সেক্ষেত্রে হ্যাঁ লিভ নিয়ে যেতে পারবেন, আর পছন্দ না হলে চলে আসবেন। হুম ইওর হুম। লাইফ, ইওর ডিসিশন। জি আসিফুল হাসান, আসিফুল হাসান, মিনু মিয়া। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপু, আমার স্বপ্ন হচ্ছে যে আমি বাইরে কাজ করবো আর কি, নার্সিং প্রফেশনে। তো সেই ক্ষেত্রে আমি একটা খুব ডিফিকাল্টের মধ্যে আছি। সেটা হচ্ছে আমি গত বছর ডিপ্লোমা পাশ করছি। আর হুম হচ্ছে হুম। আমি ডিপ্লোমা থেকে কিভাবে আমার মানে ক্যারিয়ার ডেভেলপ করে বা কিভাবে আমি আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতে ঢুকতে পারি, মানে শর্ট এবং ইজি কোনো প্রসেস আছে কিনা বা আমি যাইতে পারবো কিনা, এটা আমার আচ্ছা, ডিপ্লোমা যারা আছে তাদের জন্য ডিপ্লোমা থেকে আমি আর কি আপনাকে আস্ক করলাম। আমি অনেক কোশ্চেন পাই ডিপ্লোমা যে আমাদের ভাইয়া আপুরা আছেন ওদের থেকে। সো বলবো যে হ্যাঁ অবশ্যই আমাদের ব্যাচেলররা যেভাবে আসতে পারে আপনারা ডিপ্লোমারাও সেম ওয়েতে আসতে পারেন। আপনারা যদি চান বাংলাদেশের পোস্ট বেসিক যেটা সেটা করে আসতে পারেন। দেন পোস্ট বেসিক করার পর আপনারা এদের মাস্টার্স করতে পারেন অথবা এনপ্লেস সেটা করতে পারেন আদারওয়াইজ। কারণ আপনারা যদি ডিপ্লোমা থেকে অস্কি করতে চান বা এনপ্লেস করতে চান, সেটা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এলিজিবল হবেন না, আপনাদেরকে ব্যাচেলারি করে দেন আপনাদেরকে এনপ্লেক্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে। বাট আপনারা যদি ডিপ্লোমা থেকে সরাসরি স্টাডি পারপাস এখানে আসতে চান তাহলে আসতে পারেন। এখানে যে ওদের ব্যাচেলর ডিগ্রি যে কোর্সটা আছে 3 ইয়ার্স এর, সেক্ষেত্রে ওরা অ্যাপ্লাই, আপনি যদি ওই কোর্সটাতে অ্যাপ্লাই করেন, ওরা আপনাকে একটা ক্রেডিট দিয়ে কনভার্সন কোর্স হিসেবে যে ফাইনাল ইয়ারের যে ইয়েটা দিয়ে আপনারা তখন স্টাডি করে রেজিস্ট্রেশনটা পাবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখান থেকে ডিপ্লোমা থেকে আমি সহজে যেয়ে ওখানে পড়ালেখা করে তারপরে ওখানে রেজিস্ট্রেশন আর পাবেন। কি ওরা রেজিস্ট্রেশন করতে পারবো। জি। বুঝতে পারছি। থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। রাইট, মুক্তা পাল। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন আপু? জি ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আপু। না, আমার কোশ্চেন কয়েকটা আছে, তার মধ্যে হচ্ছে আপু যারা হচ্ছে মানে আমরা যারা ইউএসএ নিউ ইয়র্ক স্টেটে হচ্ছে ইভালুয়েশন করেছি, তো আমরা যদি এনক্লেক্স পাস করার পর আমাদের এই এনক্লেক্স পাস করার পর আমরা যে আরএনটা পাবো ইউএস থেকে, তো সেই আরএনটাকে হচ্ছে অস্ট্রেলিয়ার আফরাতে পাঠালে সেক্ষেত্রে কি কোনো প্রযোজ্য হবে কিনা? অস্ট্রেলিয়া যদি আমি ইউএস অস্ট্রেলিয়া এর যে যেতে চাই আর আরএনটা কি। আছে, হ্যাঁ ইউএস এর যে আরএন আপনার লাইসেন্স, সেটা আপনি ওখান থেকে এখানে কনভার্ট করতে পারবেন না। বাট আপনার যে এনক্লেক্স এর যে সেমই কথা, যে রেজাল্টসটা এটা কিন্তু সেম লাইক আইএলটিএস পিটি, সেম জিনিসই। সো আপনি যদি চান যে আপনি এনক্লেক্স ইউএস এ দিয়েছেন সেটাকে আপনি অস্ট্রেলিয়াতে কনভার্ট করবেন বা অস্ট্রেলিয়ার এখানে ইউজ করবেন, আপনি পারবেন সেটা। ইভেন সেম ফর অস্ট্রেলিয়ান, যারা অস্ট্রেলিয়া এনক্লেক্স দিবে তারা চাইলেও এটা ইউএস এর জন্য ইউজ করতে পারবে। আচ্ছা। আর হচ্ছে আপু মানে ওইখানে কনভার্ট করার পর মানে ইউজ করার পর আবার অস্কি দিতে হবে, তাই তো আপু? অস্কি দিতে হবে, হ্যাঁ এটা হচ্ছে মেইন এনক্লেক্স। ওটা আপনি সেম রেজাল্টসটা এখানে আচ্ছা ইউজ করতে পারবেন, বাট আপনাকে এডিশনাল অস্কি দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে ভাইয়া বললো যে হচ্ছে ক্লিয়েন্ট ছুটি নিয়ে যাওয়া যায় আমরা যারা গভর্নমেন্ট চাকরিতে আছে, কিন্তু যারা রিসেন্টলি গভর্নমেন্ট চাকরিতে ঢুকছে, মানে ভাইয়া এবং আপু দুজনকে প্রশ্ন, যে যাদের হচ্ছে মানে আমি যতটুকু জানি যে গভর্নমেন্ট চাকরিতে পার্মানেন্ট হওয়ার 5 বছর নাকি চাকরি করতে হয়, তারপরে হচ্ছে লিয়েন্ট ছুটি পাওয়া যায়। ভাই এই বিষয়টা হচ্ছে আপু এবং ভাইয়া কতটুকু কি, মানে আমরা যারা রিসেন্টলি অ্যানক্লেক্স পাস করলাম এই বছর, তারপরে 3.5 বছর বা 4 বছর, তো দেখা যায় যে আমাদের চাকরির বয়স তখন 5 বছর বা 5.5 বছর হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর তো আমাদের ওরকম মানে 5 বছর হবে না, সেক্ষেত্রে কি আমরা লিয়েন্ট ছুটি পাবো কিনা বা আমরা তখন কিভাবে যাব আর কি, যদি
বিষয়টা? এটা আসলে ভাইয়াকে উত্তর দিতে হবে, আমার আচ্ছা জানা নাই। আপু, হ্যাঁ অসুবিধা নেই। একটা ব্যাপার হচ্ছে 5 বছর পরে জবে যেতে পারবেন লিয়েন ছুটি নিয়ে, বাট আপনি যদি স্টাডির জন্য যেতে পারেন সেক্ষেত্রে 2 বছর পরে স্টাডি এমএসএন প্রোগ্রামে গিয়ে আপনি এই রুটটা, আপু যে রুটটা ফলো করছে এই রুটটা ফলো করে ইউএস অস্ট্রেলিয়ান আরএন হতে পারবেন। ঠিক আছে, মাস্টার্সে যাবেন স্টাডি লিভ নিয়ে 2 বছরে, বা এভাবে গিয়ে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওইটাই আর কি ভাইয়া। থ্যাংক ইউ আপু and ভাইয়া। অলরাইট, ইউর ওয়েলকাম। আমাদের রিয়াজ ভাইয়া রিসেন্টলি ইউএস আরএন হয়েছে, উনি পাস করছেন। এখন ওনার কোশ্চেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অ্যামাউন্ট ফর 2 পারসন। হুম। আপু, আচ্ছা, এটা ব্যাংক স্টেটমেন্ট অ্যামাউন্ট না, এটা হচ্ছে ভাইয়া এফডিআর যেটা বলে, ফিক্সড ডিপোজিট। সো সেটা হচ্ছে আপনার এখন অনেক বেশি হয়ে গেছে, অলমোস্ট আপনার 80 লাখ বিডিটি যেটা বলে, সেটা আপনাকে ব্যাংকে 3 months to 6 months এর মতো দেখাইতে হবে যে আপনার অ্যাকাউন্টে এই, যদি আপনি কাপল হিসেবে ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট 80 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে এফডিআর এ অ্যাটলিস্ট 3 months দেখাইতেই হবে। আর যদি আপনি স্টুডেন্ট হিসেবে যান সেক্ষেত্রে হয়তো 40 to 50 লাখ দেখাইতে হবে। অলরাইট, ঠিক আছে, আশা করি আপনারা কোশ্চেন আনসার পেয়েছেন। আমরা আপু এবার একটু অন্যদিকে আসতে চাই, একটু আলোচনা করতে চাই যে ধরেন এত কষ্ট করলো, এত স্যাক্রিফাইস করলো, করার পরে আসলে কি ধরনের বেনিফিট পাবে একজন নার্স? আর বেনিফিট এখানে অনেক রকম আছে। বেনিফিট বলতে যে আপনার যে পে রেট যেটা, এটা অনেক বেশি। লাইফস্টাইল আপনার অনেক, খুব ভালো একটা লাইফস্টাইল। আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন, আপনার সেই ফ্রিডম আছে, আপনার জবে আপনার কোনো প্রবলেম নাই। আপনি চাইলে হসপিটালে জব করতে পারছেন, আপনি চাইলে এসকেআর জব করতে পারছেন, আপনি চাইলে এজেন্সির সাথে জব করতে পারছেন, আপনি চাইলে ট্রাভেল নার্স হিসেবে জব করতে পারছেন। ট্রাভেল নার্সের ক্ষেত্রে একটা কথা বলে থাকি, এটা খুব একটা মজার জব। আপনি কারোর সাথে ফিক্সড টার্ম জব কন্ট্রাক্টে যাচ্ছেন না, আপনি ধরেন যে একটা এজেন্সির হয়ে কাজ করছেন, ওরাই আপনাকে আপনার এয়ার ফেয়ারের যে টাকাটা, আপনার অ্যাকোমোডেশন, আপনি যেখানে কাজে যাচ্ছেন সবটা ওরা আপনাকে বহন করবে। আপনি যেখানে যাবেন, ধরেন যে আপনি হয়তো 1 মাসের জন্য এক স্টেট থেকে আরেক স্টেটে কাজে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার আপ ডাউন যে প্লেন ফেয়ার, আপনার ওখানে থাকা খাওয়ার যে খরচ, পুরোটা ওরা দিবে। আপনি ওখানে যাবেন, জব, শুধু আপনার জবের যে টাকাটা সেটা আপনি নিয়ে চলে আসবেন। এটা আসলে খুব মজার একটা জব আমি বলবো। আপনার কোনো খরচ নাই, শুধু আপনার বেতনটা আপনি একদম সলিড একটা বেতন নিয়ে আপনি বাসায় ব্যাক করতে পারবেন। এনিওয়ে, সো এখানে আসলে অনেক রকমের অপরচুনিটিস আছে। এন্ড আপনি যখন আপনি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, এরপর যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমি আরো ফার্দার ডিগ্রি নিতে চাই, আপনি এমপিএইচ করতে পারেন, আপনি পিএইচডি করতে পারেন, আপনি নার্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে পারেন, যেটা আসলে খুবই ভালো একটা প্রফেশন আমি বলবো, নার্স প্র্যাকটিশনার। আর এখানে আসলে নার্স প্র্যাকটিশনার ধরা হয় সেকেন্ড একজন ডক্টর। ডক্টরের অ্যাবসেন্সে নার্স প্র্যাকটিশনার সবকিছু করে, প্রেসক্রিপশন থেকে শুরু করে ওরা আসলে সবকিছুর জন্য ওরা এলিজিবল হয়ে থাকে। সো সেটা একটা ভালো প্রফেশন হতে পারে যদি আপনি ফার্দার স্টাডি করতে চান। এই তো কমিউনিটিতে আপনি কাজ করতে পারেন, ধরেন যে আপনার ফিক্সড কোথাও কাজ করতে হচ্ছে না, আপনি বিভিন্ন জায়গায় মানুষের যে বাসা, ধরেন যে ওল্ড পিপল যারা বাসায় থাকে, তো আপনি বিভিন্ন রকম বাসায় গিয়ে গিয়ে আপনার টাইম মতো ওদের যে মেডিসিন, শুধু খুব কমপ্লিকেটেড কিছু না, সিম্পল মেডিসিন হয়তো দিয়ে আসছেন, ওরাল মেডিসিন, বা ওদের যে কেয়ার প্ল্যান এগুলো একটু চেক করলেন, ওদের যদি কোনো থাকে ম্যানেজমেন্ট প্ল্যান কিরকম হতে পারে, কন্টিনেন্স ম্যানেজমেন্ট যেটা, সেগুলো কেমন হতে পারে। তো এগুলো আসলে বেসিক্যালি খুব ইজি কিছু জবও আছে নার্সদের জন্য, বাট বেতন অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে। আর লাইফস্টাইল তো বললাম, আপনার ফ্রিডম আছে, একটা ভালো অ্যামাউন্ট আপনি আর্ন করছেন ইয়ারলি, ফ্যামিলি সহ থাকছেন। আসলে আমি বলবো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লাইফস্টাইল পাবেন, বেনিফিটেড হবেন আসলে। স্যালারি স্ট্রাকচার আপু মোটামুটি কেমন আসবে এরকম যদি একটু ধারণা দিতেন, এবং আদার্স হেলথ কেয়ার ইন্স্যুরেন্স বা আদার্স আর কি কি বাচ্চা কাচ্চা বা এরকম কোনো ধরনের, বা আপনাদের যদি কোনো মানে নিজেদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হেলথ কাভারেজ গুলো কেমন, এরকম কোনো কিছু?
এখানে ভাইয়া হেলথ ইন্স্যুরেন্স যেটা যখন আপনি পিআর হয়ে যাবেন বা সিটিজেনশিপ হয়ে যাবেন, তো গভর্নমেন্ট থেকে যেই হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটা গভর্নমেন্টই সবকিছু কভার করবে। আপনার যেটাই হোক, মেডিসিন থেকে হোক, আপনার ডক্টর, মোটামুটি অলমোস্ট সবকিছুই অনেকটাই গভর্নমেন্ট যে হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটা কভার করে। আর আম, বেতনের ক্ষেত্রে যদি বলেন, বেতন আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো। স্টার্টিং হিসেবেও যখন যারা নিউলি গ্রাজুয়েট বা ফ্রেশ গ্রাজুয়েট থাকে তাদেরও স্টার্টিং বেশ ভালো হয়, এবং এটা ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হয়, ভালো একটা অ্যামাউন্ট ওদের ইনক্রিজ হয়। এবং শুধু ইয়ারলি আমি বলবো না, এখান থেকে গভর্নমেন্ট থেকেও বেশ ওরা ভালো ইনিশিয়েটিভ নেয়। ওরা বেশ কিছুদিন পর পরই বেতনের যে একটা ইনক্রিজ করা, ওরা সেটাও করে থাকে। সো ভালো একটা ইয়ে হয় ভাইয়া। অলরাইট আপু, ঘুরছেন কোথায় কোথায়? ঘুরছি কোথায় কোথায় বলতে, আমি আসলে ফার্স্টে যখন আমি আসি, আমি তো কোভিড টাইমে এসেছিলাম, তো ওই সময়টা আমি আসলে ফার্স্টে সিডনিতেই আসি। কারণ ওই সময় আমি আমি আপনারা হয়তো জানেন যে আমি পার্থে থাকি। পার্থ হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আরেকটা স্টেট। সো যেহেতু ওই সময়টা কোভিড এর টাইমে ওদের বর্ডার বন্ধ ছিল, সো আমি ডাইরেক্ট পার্থে আসতে পারিনি। আমি সিডনিতে এসে অলমোস্ট 15 থেকে 20 দিন সিডনিতে ছিলাম। সো সিডনিতে আমার ঘোরা হয়েছে, এবং যখন পার্থের বর্ডার ওপেন হয় তখন আমি পার্থে আসি। তো ওই সিডনি এন্ড পার্থ, এই দুইটা স্টেটই আমার এখন পর্যন্ত ঘোরা হয়েছে। আপু এগুলো কি ঝর্ণা নাকি পাহাড় নাকি সমুদ্র? অস্ট্রেলিয়া বেসিক্যালি সমুদ্র। এত পরিমাণ সমুদ্র আছে, আপনি যদি সারা বছর, মানে আপনার সারা জীবন ধরেও আপনি চেষ্টা করেন, দেখে শেষ করতে পারবেন না। এত বিচ, মানে ওদের প্রচুর সমুদ্র। ওকে আপু, অনেকে আমরা এরকম একটা মিসকনসেপশন আছে যে ইউএসএ যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, বেশি আর বেশি খরচ, কিছুই থাকবে না। সত্য? আম, বেশি আন বেশি খরচ কথাটা সত্য, বাট আপনি সেভিংসও করতে পারবেন। ওকে। ফ্যামিলি, আত্মীয় স্বজন, এরকম সাপোর্ট দেওয়া যাবে সবাইকে হ্যাঁ, অনেক বেশি? দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। সবাইকে হ্যাপি করা যাবে ইনশাল্লাহ। আসলে ভাইয়া, অনেস্টলি স্পিকিং, হ্যাপি তো আপনি কাউকেই করতে পারবেন না। আপনি যত যতটুকুই চেষ্টা করেন না কেন, আপনার চেষ্টা করলেও আসলে অনেক সময় সবাইকে হ্যাপি করা যায় না। বাট হ্যাঁ, আপনি আপনার সাধ্য মতো আল্লাহর রহমতে পারবেন। ওকে, এখন যারা আপু বাংলাদেশে আছে, আপনি তো অনেক ধরেন ব্রিলিয়ান্ট, বা বলবে যে ঢাকা নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, সিলেট, চট্টগ্রাম, এগুলোতে তো সবচেয়ে ভালো ভালো মেধাবী এরা পড়াশোনা করে, তারা পারে, আমরা কি পারবো? মানে যারা ধরেন বিশ্বাস করে যে তাদের দ্বারা সম্ভব না, তারা কি পারবে? হ্যাঁ, এটা 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 সবার দ্বারাই সম্ভব। শুধু চেষ্টা করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ ভরসা, আল্লাহকে মানে ট্রাস্ট করে প্রসেসটাকে ফলো করতে হবে। আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। এখানে আসলে বরিশাল নার্সিং কলেজ, ঢাকা নার্সিং কলেজ বলে কোনো কথা নেই। যে কোনো প্রাইভেট নার্সিং কলেজ থেকে হলেও যে কোনো কেউ আসলে আসতে পারবে, বা তাদের ড্রিমটা আমি বলবো ফুলফিল করতে পারবে। মিনু মিয়া, আপনি একটু মিউট করবেন কাইন্ডলি। মিনু মিয়া, সবাই মিউট করে রাখেন, কাইন্ডলি একটু মিউট করে রাখেন, আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। আপু কোনো ডার্ক সাইড আছে কিনা, যে আপনি যেমন এক্সপেকটেশন করছেন রিয়ালিটিটা আসলে ডিফারেন্ট, এমন কোনো যেগুলো আসলে আপনার মনে হয় যে আগে জানলে হয়তো ভালো ছিল, বা এখন যারা যাইতে চায় তাদের জানলে ভালো, যে এইগুলা জিনিস কনসিডার করে এখানে আসা উচিত, এমন কোনো জিনিস, এমন কোনো বিষয়? আম, আমি বলবো যে বাংলাদেশের লাইফটা পুরোটা ভুলে যেতে হবে যে আমরা বাংলাদেশে কি করি। কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনাকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং হতে হবে আর কি। যে কোনো কাজ, ফার্স্টে যারা আসবেন আর কি, যে কোনো কাজ আপনি যেটাই পাবেন আপনাকে সেটাই হাসি মুখে করতে হবে। আর আমি বলবো যে আরেকটা জিনিস, আম, এখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা, যেমন খুব কষ্ট করে আপনি আপনার রেজিস্ট্রেশনটা পাবেন, আপনি কিন্তু খুব ইজিলি আপনার রেজিস্ট্রেশনটা লুজও করতে পারেন। আপনি যদি ওদের ওদের বেশ কিছু স্ট্যান্ডার্ডস আছে, সেগুলো যদি ফলো না করেন, বা ওদের কাছে হয়তো মনে হচ্ছে আপনি কাজ করছেন হসপিটালে বা এজ কেয়ারে, ওদের কাছে হয়তো মনে হচ্ছে যে আপনি না ওদের স্ট্যান্ডার্ড ফলো করছেন না, বা আপনাকে হয়তো কোনো এলিগেশনস দিবে, ওরা ইনভেস্টিগেশন করবে। যদি ওরা মনে করে যে হ্যাঁ আপনি আসলেই মিস্টেক করেছেন, ওরা কিন্তু ইজিলি আপনার
রেজিস্ট্রেশনটা ইয়ে করে ফেলবে, আপনি আপনার রেজিস্ট্রেশনটা লুজ করবেন। সো এটা একটু মাথায় রেখে আসলে আমরা যদি যারা আসবো, আসার পরে যখন কাজ করব, এগুলো আসলে একটু মাথায় রাখতে হবে। বাট ওই যে বললাম, যখন এখানে আমরা আসলে অস্ট্রেলিয়াতে আসবো, আমাদেরকে মনে করতে হবে যে আমরা হয়তো একটা নতুন একটা আমাদের জন্ম হলো, কারণ এখানে এসে আপনাকে অনেক নতুন কিছু, অনেক অনেক কিছু ফেস করতে হবে, যেগুলো আসলে আপনাকে ওভাবেই মাইন্ড সেট আপ করে আসতে হবে। জবের ক্ষেত্রে যখন বলবো, অনেকে হয়তো আমরা মনে করি যে বাংলাদেশে আমরা টিচিং প্রফেশনে অনেকে আছি যে আমরা টিচার হিসেবে কাজ করি। তো এখানে যখন আসবো হয়তো আমরা এইচ কেয়ার জব পেলাম না, এআইএন যেটা কেয়ারার জব পেলাম না, তখন হয়তো আমাদেরকে ক্লিনিং জব করতে হবে। তো সেই মাইন্ড সেট আপটা করে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমি আসলে আমার সার্ভাইভ তো করতে হবে, আমার যেই জবটা পাবো আমাকে হাসি মুখে সেটাই হয়তো করতে হবে। তো আসলে ওই মাইন্ড সেট আপটা নিয়ে আসতে হবে। রাইট। আর আপু, আর কি নিয়ে কথা বলা যায় যেগুলো হয়তো আপনি আরেকটা কথা commonly আমি পান? বলতে চাই ভাইয়া, যারা স্টাডি করতে আসতে চান, তাদের এই যে ক্ষেত্রে আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে হয়তো আসার দরকার, কারণ অস্ট্রেলিয়াতে ওরা নিউলি একটা যে নিয়ম করেছে যে স্টুডেন্ট যখন আসবে, তাদের এজ যদি 35 হয়ে যায়, তাহলে কিন্তু তারা তাদের স্টাডির মানে পড়াশোনা শেষ করার পরে যে আমরা যে টিআর এর জন্য অ্যাপ্লিকেশন করি, টেম্পোরারি রেসিডেন্স বলেন বা টেম্পোরারি গ্রাজুয়েট, যে একটা ভিসা আমরা পাই, 2 বছর 3 বছর, কেউ কেউ 4-5 বছরও পাই, আমি যেরকম 5 বছর পেয়েছিলাম। সো আমাদের এজ যদি 35 হয়ে যায়, তখন সেক্ষেত্রে ওই ভিসাটার জন্য আমরা এলিজিবল হব না। সো ইভেনচুয়ালি আমাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। তো যারা আসতে চাচ্ছেন স্টাডির ক্ষেত্রে, ওনাদেরকে বলবো যে একটু মাইন্ডফুল থাকবেন আপনাদের এইজটা নিয়ে, যে দেখা যাচ্ছে আপনারা হয়তো চলে আসলেন, আসার পরে তখন একটা বিপদে পড়ে গেলেন। এজ বারটা কত আপু? কত থেকে 35। 35 এর আগে আসতে হবে? হ্যাঁ। Alright. আপু, আর কোনো কোশ্চেন যেগুলো আপনি কমনলি পান আপনার মেসেঞ্জারে, এটা আমরা একটা রেফারেন্স ভিডিও হিসেবে ইউজ করতে পারি, যে আপনি ফুল সবকিছু কিনা বলছেন, কোনো কিছুই না বলার নেই, যাতে করে সবকিছু কাভার হয়, বা আর কিছু বিষয় যেগুলো আপনি অ্যাড করতে চান? হ্যাঁ, আমি মনে হয় অলমোস্ট সবকিছু বলছি। আমি অনেক বেশি কমন কোশ্চেন পাই যে আপু যে জিজ্ঞেস করেন যে আমি এনক্লেক্স ইউএস করেছি, আমি এটা অস্ট্রেলিয়াতে ইউজ করতে পারবো কিনা, এটা একটা মোস্ট কমন কোশ্চেন থাকে। আরেকটা কোশ্চেন থাকে হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবো কিনা। 100% আপনারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। বাট আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি যখন আসি তখন ফার্স্ট আমি আসি, মানে আমার যে এজেন্ট ওরা যখন করে নার্সিং ভিসা, তো ওরা এর আগে কখনো করে না, এটা ওদের ফার্স্ট ভিসা ছিল। ওরা অনেক বেশি মানে কনফিউজ ছিল যে আমার ভিসাটা হবে কিনা। তো সেই জন্য ওরা আমাকে অ্যাডভাইস করেছিল, দেখো তুমি তো নার্সিং এ যাচ্ছ, বেটার হবে তোমার স্পাউস কে এখন ইনক্লুড না করো তোমার অ্যাপ্লিকেশনে, তুমি আগে যাও, যাওয়ার পরে তুমি ওখানে গিয়ে তোমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করো। বাট এখন কিন্তু সবাই স্পাউস সহই আসে, কোনো প্রবলেম হয় না। বাট আমি এসেছিলাম একা, দেন আমি আসার পর আমার হাজবেন্ডকে নিয়ে আসি। সো অবশ্যই আপনারা হাজবেন্ড নিয়ে আসতে পারবেন বা ওয়াইফ নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আর একটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে ডিপ্লোমা যে ভাই আপুরা আছেন ওনারা আসতে পারবেন কিনা, আমি তো সেটা অ্যান্সার করেছি। ওকে, তাহলে আশা করি সবকিছুই বলা হয়ে গেছে, কিছুই বাদ দেয় নাই। এখন আপু, ব্যাক আমরা আবার ফিরে যেতে চাই একদম পিছনে, ফ্ল্যাশব্যাক, যে আপনি যখন চলে গেলেন নার্সিং ছেড়ে বাসায়, আবার নার্সিং আসলেন, হাউ ডু ইউ ফিল রাইট নাও, যে এখন আপনি এনক্লেস ইউএস অস্ট্রেলিয়ান আরএনএস প্র্যাকটিস করতেছেন, এবং ওই দিন আপনি ফিরে গেছিলেন, যদি একবারে ফিরে যেতেন, আপনার এই অনুভূতিটা, এটা মনে পড়লে আসলে কেমন মনে হয়, যে আপনি কি ডিসিশনটা ঠিক নিয়েছিলেন না ভুল নিয়েছিলেন? ওভারঅল এই মিথস্ক্রিয়াটা কেমন, অনুভূতিটা কেমন? আসলে আমি বলবো ওই সময় আমার ডিসিশনটা সম্ভবত একটু ঠিকই ছিল, কারণ আমার যে বললাম না, আমার মাইন্ড সেট আপ ছিল না যে আমি নার্সিং পড়বো। আমার ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো বা মেডিকেলে পড়বো, আমি কেন নার্সিং পড়বো। আর ওই সময়টাতে আসলে বলবো, স্টার্টিং এ যখন সবাই শুনতো "ও, তুমি নার্সিং পড়ছো", মানে আসলে কেমন যেন একটু করে বলতো, এই জিনিসটা শুনতে আসলে ভালো লাগতো না। এই জন্য আসলে হুট করে বাসায় চলে যাওয়া, বা আমার আপু বলেছিল ঠিক আছে তুমি চলে যাও বাসায়, তুমি বাসায় গিয়ে যদি তুমি ট্রাই করো, তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে, দেন তুমি ভালোভাবে পড়াশোনা করো বাসা থেকে, আদারওয়াইজ তোমার বাসায় আসতে হবে না। বাট আমি স্টিল চলে গেছিলাম। এনিওয়ে, এটা নিয়ে আসলে আমাদের হাউসকিপার আপা যখন পরের দিন সকালবেলা সে জানতে পারে যে আমি চলে গেছি, এটা নিয়ে তো সে আমার আম্মুকে
আম্মুকে বাসায় ফোন দিয়ে অনেক সে বকাঝকা, হ্যাঁ আপনার মেয়ে চলে গেছে, আমি পুলিশ কল করবো, এটা করবো সেটা করবো, এমনি অনেক ফানি মনে হয়, বাট ওই সময় আসলে একটা আম, বেশ কিছুদিন একটু ঝামেলার মধ্যে দিয়ে গেছিলাম। এনিওয়ে, বাট হয়তো আল্লাহ এটা কপালে রেখেছিল ভাইয়া, যে যাবো আবার ব্যাক করব, ওটাই কন্টিনিউ করব। আর এই পর্যন্ত হয়তো আসবো, আমার লেখা ছিল, আল্লাহ লিখে রেখেছিল। এই জন্য আসলে আম, এখানে মানে আসতে পেরেছি আর কি। ওকে আপু, যারা তাহলে ঠিক আছে, বা এটা আল্লাহর প্ল্যান, আলহামদুলিল্লাহ যে এটা ভাগ্যে ছিল, এভাবেই হয়েছে, কোনো প্রবলেম, নো রিগ্রেট। ওকে, এখন আপু, আহ আপনারা তো গাড়ি কিনছেন মনে হয় না? জি। আচ্ছা, তাহলে একজন নার্স হিসেবে বাংলাদেশে তো গাড়ি কিনতে পারবো না এরকম দামি গাড়ি, বিদেশে গিয়ে গাড়ি কিনে নিজের গাড়িতে চড়ে নিজে যাওয়া যাবে, আসা যাবে, রাইট? হ্যাঁ, নিজে বলতে এখানে আসলে বাসার প্রত্যেকটা মেম্বারের এক একজনের একটা করে গাড়ি থাকে। কারণ আসলে এখানে তো পসিবল না, একজন ধরেন যে আমি একসময় কাজে যাচ্ছি, আমার হাজবেন্ড একসময় কাজে যাচ্ছে, আমি তো কতক্ষণ আমি তার জন্য ওয়েট করব? বা আমার কাজ শুরু হয় সকাল 6:30টায়, আর আমার হাজবেন্ডের কাজ শুরু হয়, যদি আমরা সেম প্রতিষ্ঠানে কাজ করি, ওর কাজ শুরু হয় সকাল 7:30টায়। সো আগে যখন গাড়ি কিনেছিলাম না, তখন দেখা যাচ্ছে ও আমাকে আগে আগে নিয়ে যেত, গিয়ে ওখানে অফিসে ও আগে থেকেই কাজ শুরু করতো। বাট আম, আমি গাড়ি কেনার পর থেকে দুজন, আমার সময় মতো আমি যাই, ও সময় মতো ও আসে। তা আচ্ছা, একই একই জায়গায় কাজ করি, বাট হ্যাঁ দুজন আলাদা আলাদাই যাই, আলাদা ভাবে আবার বাসায় ফিরি। তাহলে আপনাদের দুইটা গাড়ি। আল্লাহ রহমতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, স্কাই ইজ দ্য লিমিট, তাই তো আপু? আপনি লাস্ট মোটিভেশন কি দিবেন আমাদেরকে, বা যারা আসলে অ্যাসপায়ার যে অস্ট্রেলিয়ান আর্মি হতে চায়, যে সামনে যেমন আপনার মানে ফিউচারটা বা লাইফ স্টাইলটা এবং বর্তমান লাইফ স্টাইলটা, সেক্ষেত্রে আপনি জাস্ট কনক্লুডিং নোটস, যে তাদেরকে একটু মোটিভেট করা বা অ্যাওয়ার করা। আমি বলবো যে আম, সবাই আসলে চেষ্টা করেন, একটু ডেডিকেশন নিয়ে কাজটা আগান, বা একটু প্রসেস গুলা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ইংলিশ যেই রিকোয়ারমেন্ট আছে এটা কিন্তু ম্যান্ডেটরি, আপনি যেটাই করেন না কেন আপনাকে ইংলিশ টেস্ট পাস করতেই হবে, এবং ওই স্পেসিফিক যে রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে হবে, সো ওটার প্রতি একটু জোর দেন। আর আস্তে আস্তে পেপারস গুলো রেডি করেন, বা যারা এনক্লেস করতে যাচ্ছেন সেভাবে আগান। আহ, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা পারবেন, এবং আমি চাই সবাই আসেন। কারণ আমি আসলে যখন পড়াশোনা করেছি, বা স্টিল আমি আসলে আমার বাংলাদেশের আমার কোনো সিনিয়র জুনিয়র বলেন, আমি ওভাবে কাউকে পাইনি। আমার আসলে খুব খুব বেশি আমি রিগ্রেট ফিল করতাম বা আফসোস করতাম যে আমার দেশের কেউ কেন নাই। আমি খুব খুঁজতাম, আমি যখন ভার্সিটিতে যেতাম আমার ক্লাসমেট দেখা যাচ্ছে আমরা হয়তো 200 জন স্টুডেন্ট, ম্যাক্সিমাম হচ্ছে নেপালিস অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিয়ান ছিল। আমার বাংলাদেশের কেউ নাই, বা আমি যে বাঙালি কথা বলবো এরকম আমি কাউকে পেতাম না। তখন খুব ইয়ে লাগতো যে কেন বাংলাদেশ থেকে কেন আসেনি। ইভেন যখন আমার ফ্রেন্ডরা শুনে যে ও তুমি বাংলাদেশ থেকে আসছো বা ইউনিভার্সিটিতে, তখন ওরা বলে যে তুমি বাংলাদেশ থেকে আসছো, মানে বাংলাদেশে তো কেউ নাই, এরকম আর কি, খুব লোনলি লাগতো। তো আমি বলবো যে আপনারা আসেন, এখানে খুব ভালো ব্রাইট একটা ফিউচার আপনার, আপনার বাচ্চার, আপনার ফ্যামিলির, সবার আসলে একটা আমি বলবো 360 অ্যাঙ্গেলে লাইফটা ঘুরে যাবে যখন আপনারা একটা স্টেবল পজিশনে আসবেন। সো একটু ডেডিকেশন নিয়ে, একটু পেশেন্স নিয়ে কাজগুলো করেন, একটু ট্রাই করেন, ইনশাল্লাহ আপসেট হবেন না, অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, বাট ইনশাল্লাহ আপনারা পারবেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা কি আর অ্যাটেন্ডেন্সের কাছে যাবো, কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ যেতে পারি, যদি ওনাদের কোনো কিছু আচ্ছা, জানার থাকে। আর যদি কারো কোনো ফাইনাল কোশ্চেন থাকে, একটা কোশ্চেন পাইছি, এনক্লেক্স এবং আইএলটিএস এর মধ্যে কোনটা আগে করা উচিত? ইন দ্য মিন টাইম, একটু ইন দ্য মিন টাইম যদি কারো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন, দেন আমরা আপনাদের কোশ্চেন আনসার সেশন নিয়ে আমরা এটা ক্লোজ করে দেবো। আমি বলবো যে আপনি এনক্লেক্সটা আগে আইএলটিএস বা পিটি যেটা সেটা করে ফেলতে পারেন, কারণ আপনি যখন আইএলটিএস করে ফেলবেন বা ডিজায়ার স্কোরটা পেয়ে যাবেন, এটা কিন্তু আপনার 2 বছরের জন্য অলরেডি ভ্যালিড হয়ে যাচ্ছে, আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। তারপরে আপনি রিল্যাক্সে আপনার এনক্লেক্সটা জন্য প্রিপারেশন নিতে পারেন। বাট আপনি যদি দুইটা একই সেম টাইমে করতে চান, তখন আসলে যেহেতু এনক্লেক্সটাও একটু বেশ হার্ড, এবং আপনি আইএলটিএসটাও বেশ ডিফিকাল্ট, সো দুইটা আসলে আপনি কনফ্লিক্ট করবে বা একটু স্ট্রেসফুল যাবে। সো আমি বলবো যে আইএলটিএসটা করে, যেহেতু অলরেডি 2 বছর আপনার ভ্যালিডিটি থাকছে, আপনার টেনশন করতে হচ্ছে না, দেন আপনি এনক্লেক্সটা করার।
মুক্তা। আম, আপু হচ্ছে অনেকেই মানে অনেক নেতিবাচক কমেন্ট করে আর কি, মানে আমার সারাউন্ডিংস এ অনেককে এরকম পাইলাম যে দেশের বাইরে গিয়ে কি করব, ওই দেশে আর্ন করলে ওই দেশের লিভিং কস্ট ইয়া করার পরে যা বাংলাদেশেও আর্ন করে লিভিং কস্ট করার পর সেভিংস ও সেম তাই, তো এর চেয়ে ভালো দেশে থাকাই ভালো, দেশে গভর্নমেন্ট চাকরি আছে এটাই ভালো। মানে আপু এই টাইপের নেতিবাচক অনেক কমেন্ট আসে যেগুলো খুব ডিমোটিভেট করে ফেলে। যে মানে সবার তো দিন শেষে আপু একটা ভালো একটা স্টেবল পজিশন, ভালো একটা ইনকাম, তারপর হচ্ছে ভালোভাবে থাকার একটা প্রয়াস সবারই হুম। থাকে আর কি, যে আমি ভালো কিছু করব বা ভালো কিছু, মানে অনেকেই হচ্ছে এই টাইপের কথা বলে যে ও ওই দেশে যাওয়ার পর তো ওদের এরকম বলে যে এক হালি ডিমের দাম 9 টাকা, তার মানে বাংলাদেশে এরকম 900 টাকা, তো কি লাভ, সেম তো একই জিনিস, তো বিদেশে যাওয়ার কি দরকার, কি ফায়দা আছে? তো আপু এই বিষয়টা যদি আপনি একটু এক্সপ্লেন করতেন আর কি, যে বাংলাদেশের তুলনায় ওই দেশের লাইফস্টাইল থেকে শুরু করে মানে ওই আর কি। আমি বলবো আপু, বাংলাদেশের লাইফস্টাইল আর এখানে আকাশ পাতাল তফাৎ আছে। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। বাংলাদেশে আপনি এখন যদি ধরেন সিচুয়েশনটা, আপনি কিন্তু এখন সেফ না, বাইরে বেরোতে পারছেন না। পারবেন না, আপনি একটা একটা মেয়ে হয়ে সেফলি বাংলাদেশে বেরোতে পারবেন না। কিন্তু এখানে আপনি 12টা 1টা 2টা কোনো প্রবলেম নয়, আপনার যে কোনো সময় আপনি বেরোবেন। ইভেন আপনি যখন পাবলিক ট্রান্সপোর্টে রাত যখন আপনার 10টা বেজে যাবে, আপনি হয়তো ট্রেনে চলাফেরা করছেন, অলমোস্ট যখন 10টা 10:30 বাজবে, আপনি দেখবেন যে ট্রেনে প্রত্যেকটা যেই কম্পার্টমেন্ট আছে পুলিশ আছে। কিন্তু কেন আছে? প্যাসেঞ্জারদের সেফটির জন্য। সো এই জিনিসগুলো তো আসলে বাংলাদেশে নেই। দেন আপনি যে আর্নিংটা করবেন সেটা আসলে বাংলাদেশের তুলনায় আমি বলবো কোনো কিছুই না। আমি যদি অনেস্টলি বলি, আমি এখন যেটা আর্ন করি, বাংলাদেশে একটা নার্স যেটা আর্ন করে, আমি সেটা ডেইলি ডেইলি আমার আর্ন হয়, যেটা আপনারা মান্থলি আর্ন করতে পারেন। ডোন্ট গেট মি রং, বাট আমি অনেস্টলি বলছি, যারা ওনারা এগুলো বলে আসলে ওনারা জানে না, এই জন্য বলছে। সো এই তো। তারপর আপনার অনেক সেফটি, আপনি ফ্রিডম আছে, আপনার কোনো প্রবলেম নাই, আপনি ফ্রেশ খাচ্ছেন এখানে, তাই না? বাংলাদেশে আপনি যেটাই খাচ্ছেন সেটা তো ফরমালিন। আসলে এগুলা সিচুয়েশন গুলো আসলে আমরাই ক্রিয়েট করেছি ওই জায়গায়, বাট এখানে তো আপনি যেটাই খাচ্ছেন ফ্রেশ। হ্যাঁ, আপনি হয়তো একটু মানে এক্সপেন্সিভ জিনিসগুলো একটু বেশি কস্টলি, বাট ফ্রেশ খাচ্ছি আমরা। লাইফস্টাইল আমার অনেক ভালো। আমি কাজের সুযোগ আছে, বা স্পেশালি যেটা সেটা হচ্ছে নার্সিং প্রফেশনের যে রেসপেক্ট, সেটা কিন্তু আমরা এখানে অনেক বেশি পাই। সো আমি বলবো এটা আসলে ওনারা যারা বলে, ওনারা জাস্ট শুধু আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য বলে। ওনারা আসলে ওনাদের জানা নেই। হ্যাঁ আপু, মানে এত নেগেটিভ কমেন্টস মানে হচ্ছে চারদিক থেকে বলে, মানে তখন খুব ফ্রাস্ট্রেশন চলে আসে যে কি বলছে, যে কিভাবে যেটাই বলুক নিচ্ছে আপু, অনেক। কারোর কোনো কথা, নেগেটিভ কোনো কথা শোনাই যাবে না। স্টে অনেকে বলে পজিটিভ। যে হচ্ছে সরকারি চাকরি হচ্ছে পাইয়া ভূত মানে ভূতে ধরছে, এই জন্য হচ্ছে ওইরকম ভাবে দেশের বাইরে যাওয়ার জন্য আমি প্রিপারেশন আমি নিচ্ছে, যে মানে এই যে হসপিটালটাতে কাজ করি, এটা কিন্তু গভর্নমেন্ট হসপিটাল। বাংলাদেশে যখন আমরা বলি একজন গভর্নমেন্ট কেউ যখন চাকরি পায়, তখন বলে গভর্নমেন্ট জব করছে, কি কি অপরচুনিটিস আছে। এখানে কিন্তু গভর্নমেন্ট হুম, জব পাওয়া খুবই ইজি। ঠিক আছে, হুম, এত হুম, হুম, প্রসেস আপনাকে ফলো করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আমার আমার স্টোরিটা যদি বলি, আমি এজ কেয়ারে জব করতে করতে আমার হঠাৎ করে মনে হলো যে আমি হসপিটালে জব করবো। তো আমি জাস্ট গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকে আমি অ্যাপ্লাই করলাম। 7 থেকে 8 দিনের মধ্যে ওরা আমাকে বললো যে তোমাকে আমরা ইন্টারভিউর জন্য ডাকতে চাই। আমি কোনো প্রিপারেশন ছাড়াই আমি জাস্ট গেছি ইন্টারভিউতে। 15-20 মিনিট একটা ইন্টারভিউ করার পরে ওরা আমাকে বললো যে আমরা হ্যাপি তোমার ইন্টারভিউ নিয়ে, তুমি সাকসেসফুল, আমি তোমাকে রিক্রুট করতে চাই। দ্যাটস ইজি। আমাকে না কোনো রিটেন পরীক্ষা দিতে হয়েছে, না কোনো আমাকে আদার্স কোনো এমসিকিউ বলেন বা অন্য কোনো কিছু, পুলিশ ভেরিফিকেশন বলেন, কোনো কিছুই কিন্তু আমাকে করতে হয়নি। ইন্টারভিউ দিলাম, আমার জব হয়ে গেল। এবার আমি আমার ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে বলেছিলাম, ইন্টারভিউ বোর্ড আমি বলবো না, জাস্ট 2জন সিনিয়র নার্সেস ছিল ওখানে। তো ওদেরকে আমি বলেছিলাম যে দেখো, আমি যদি সাকসেসফুল হই, আমি ইমিডিয়েট জয়েন করতে পারবো না, কারণ আমি এখন দেশে যাবো, আমি 3 মাস পরে এসে জয়েন করবো। ওরা তাতেও রাজি। তারা বলছে হ্যাঁ, কোনো প্রবলেম নাই, তুমি যাও। ইন দ্য মিন টাইম আমরা কাগজপত্র সবকিছু রেডি করি, তুমি এসে জয়েন করবে। সো ইটস লাইক ভেরি ইজি এখানে। আর গভর্নমেন্ট জবটাকে এখানে আসলে ওভাবেও দেখা হয় না যে হ্যাঁ আমি গভর্নমেন্ট জব করছি।
বা খুব যে বেশি আপনি বেনিফিটেড হচ্ছেন গভর্নমেন্ট জব থেকে, বাংলাদেশে যেরকম বলে যে গভর্নমেন্ট জব করলে এটা হবে সেটা হবে, এখানে আসলে ওরকম কোনো কিছু না। দি গভর্নমেন্ট জব করলে যে ফুল টাইম করতে হবে সেটাও না। আপনি চাচ্ছেন আপনি একদিন জব করবেন, দ্যাটস ফাইন, আপনি একদিন যেতে পারেন জবে। ওদেরকে বলবেন যে আমার কন্ট্রাক্ট শুধু একদিন, আমি করব, আমি একদিনই যাবো। ঠিক আছে ঠিক আছে, তুমি একদিনই করো, কোনো প্রবলেম নাই। আপনি বিকাল শিফট করবেন, ওকে ফাইন, আপনি বিকাল শিফট করবেন। নাইট করতে চাচ্ছে না, প্রবলেম নাই, নাইট করবেন না। মানে বাংলাদেশে যে মানে এত কমপ্লিকেটেড করে ফেলছি না আমরা জিনিসগুলো, এখানে ইটস ভেরি ইজি। থ্যাংক ইউ আপু। মানে হচ্ছে এত নেগেটিভ কমেন্ট মানুষ করে, মানে নিজেই হচ্ছে আপু কনফিউজড হয়ে যাওয়া যে আসলে কি করা উচিত। যদিও হচ্ছে ফোকাস যে অ্যানফ্লেক্স পাস করা লাগবে, তারপর নেতিবাচক কমেন্ট, অনেক কমেন্ট আসে, মানুষ তো মানে ডিমোটিভেট করে দেয়। আফটার অল আমরা তো মানুষ, এই আর কি আপু। তো থ্যাংক ইউ আপু। কোনো প্রবলেম নাই আপু। ওকে, আমাদের আজকে এটা সুবর্ণ সুযোগ যে আপনারা একজন অস্ট্রেলিয়ান আর্মির এর সাথে সরাসরি কথা বলতে পারতেছেন। আপু যে আমাদেরকে সময় দিয়েছেন, এটা কিন্তু কোনোভাবেই মূল্যায়ন করার আমাদের সুযোগ নেই। আমরা শুধু লাভ রিয়াক্ট দিতে পারি, আর কি দিতে পারি, কিছুই না। থ্যাংক ইউ ভাইয়া। এখন হ্যাঁ, সরাসরি আপনারা কথা বলতে পারতেছেন, এইরকম কিন্তু সুযোগ আপুর সময় ছিল না, আপনাদের সময় আছে, আপনারা দেখতেছেন। আমি আসলে ভাইয়া হ্যাঁ, পাইনি তো, হ্যাঁ, বললাম না, অনেক রকম আমি বাধার সম্মুখীন হয়েছে। আমি যখন ভিসা অ্যাপ্লাই করি, আমি ইউনিভার্সিটি থেকে রিজেকশন পেয়েছি। দেন কোভিড এর সময় তো অনেক একটা লং প্রসেস ছিল অ্যাপ্লিকেশন। আমি দেখা যাচ্ছে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে রেখেছি, কোনো প্রোগ্রেস নাই, কোনো কিছু নাই। 3 মাস 4 মাস হয়ে গেছে, ইউনিভার্সিটি কোনো রেসপন্স করছে না। দেন ওরা আমাকে ফোর্স করছিল, যখন হইলো সবকিছু ঠিকঠাক, ওরা আমাকে বারবার বলছে তুমি অনলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করো, তোমাকে অনলাইন ক্লাসই করতে হবে। আমি অনলাইন জয়েন করি, এবং এগেইন ওদেরকে রিকোয়েস্ট করি, দেখো আমি অনলাইন করতে পারবো না, আমি ফিজিক্যালি করবো। দেন এগেইন ওটাকে ডিফার করে, মানে অনেক রকম ভাই অনেক হ্যাসেল গেছে। এটা আসলে সবার আম, আমি বলবো যে এই প্রসেসটা এত ইজি না। সবারই আসলে এই হার্ড ওয়ে গুলো পার করে দেন একটা সবাই স্মুথ ওয়েতে আসে। সো আসলে ডিমোটিভেট হওয়া যাবে না, যে যেটাই বলুক, নিজের মধ্যে সেই পজিটিভিটি রেখে নিজের মতো করে আগাতে হবে। অলরাইট, টার্গেটটা ঠিক রেখে আমাদের আপু, সামনে আগাইতে একটা হবে। প্রশ্ন ছিল যে আইএলটিএস নিয়ে বললেন, ওইখানে একটা প্রশ্ন ছিল আপু। জি ভাইয়া। ওই যে বললেন না যে প্রথমে আইএলটিএস যদি করে নিই তাহলে তো আমরা 2 বছর হাতে সময় পাচ্ছি। তো জি। আমি এইটা এরকম একটা শুনেছিলাম যে এনক্লেক্স করার পরে ওইদিকে মানে আরো কি কি যেন ফর্মালিটিজ আছে, এগুলো শেষ করতে নাকি আরো 2 বছরের মতো সময় লাগে, 1 বছর না 2 বছর। ভাইয়া, হম, এটা রং। আচ্ছা আচ্ছা। তো মানে এটা এই ডিপেন্ড জন্য করছে আপনি এনক্লেক্স কত তাড়াতাড়ি পাস করতে পারছেন, এনক্লেক্স জি এর পর আপনি কত তাড়াতাড়ি অস্কির ডেটটা পাচ্ছেন, এবং অস্কি আপনি যদি ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে যান দেন আলহামদুলিল্লাহ। যদি আপনার আরো এক দু একটা অ্যাটেম্প লাগে, আপনি যে মানে আপনার, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। এটা এমন কোনো লং প্রসেস, এমন কোনো কিছু না। ঠিক আছে। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। ওকে, জি। এবার প্রান্ত রয়। প্রান্ত রয়, প্রান্ত রয়, আপনি কি শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আচ্ছা, তামান্না আপু আর কিছু বলতে চান? আপু, অস্কিউ এটা পরে এক্সামটা কি লিখিত নাকি মাল্টিপল চয়েস কোশ্চেন নাকি আপু, কেমন এটা এক্সাম অস্কিটা প্রসিডিউর? হচ্ছে অস্কিটা হচ্ছে আপনাকে ওরা একটা ধরা যাক একটা আপনাকে ওয়ার্ডে নিয়ে যাবে। ঠিক আছে, আপনাকে হয়তো সম্ভবত ওখানে 10টা স্টেশন থাকে। আমরা যে নার্সিং পড়ার সময় তো দিয়েছিলাম, তাই না, যে অনেক স্টুডেন্ট একসাথে বসে যে চেয়ার চেঞ্জ করে করে আমাদের বিভিন্ন রকম যে ইয়েগুলো অর্গান গুলো দিত বা ইয়ে দিত, লিখতে হতো। তো সেম, এটা এক একটা স্টেশন থাকবে, বাট এক একটা স্টেশন আপনাদের পেশেন্ট থাকবে, এক একটা সিনারিও থাকবে। ফার্স্টে ব্লাড ট্রান্সফিউশন একটা থাকবে, দেন আইভি যে ট্রান্সফিউশন সেটা একটা থাকতে পারে। দেন আপনাদের হেড টু টো অ্যাসেসমেন্ট, এখানে যেটা বলে একটা ওদের একটা ইয়ে আছে, সেটা করা। সেখানে এক একটা পেশেন্টের কাছে আপনি যাবেন, আপনাকে একটা স্পেসিফিক টাইম দেওয়া থাকবে, এবং আপনার সাথে কেউ থাকবে না। আপনাকে যে অ্যাসেস করবে সে একটা হয়তো জায়গায় বসে থাকবে, বাট আপনাকে পুরোটা ওরা যে ক্যামেরার মাধ্যমে ওরা আপনাকে দেখবে, এবং ওরা আপনাকে কোয়েশ্চেনও করবে মাঝে মাঝে, তুমি এটা কিভাবে কি করলো। সেটা অ্যাকচুয়ালি পুরোটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম, যেটা বলবো আমি। থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম।
অলরাইট, ইউর ওয়েলকাম। এবার প্রান্ত রয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার কোশ্চেনটি করুন। প্রশ্ন করুন, আপনার কথা আমরা শুনতেছি না। রাইহান, রাইহান আপনার প্রশ্নটি করুন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আপনি কেমন আচ্ছা আছেন? রাইহান, একটু পরে। আপু অনেকক্ষণ যাবত আমি সালাম দিতেছি, আনমিউট করে রাখছি। আসলে আমি সরি, আচ্ছা, শোনা যাইতেছিল না। প্রথমত বলবো আপু, আমাদের অনেক সৌভাগ্য আমি আপনাকে পাইছি। আমরা সবার পক্ষ থেকে আপনাকে তারপর আবার থ্যাংক ইউ বলতেছি। এখন আপু আমাদের ডিপ্লোমাদের জন্য একটা ইজি, মানে যেটা বলছেন যে পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট করার পরে তারপর হচ্ছে এমএসএন এ অ্যাপ্লাই করার জন্য। হুম। ওই ক্ষেত্রে যদি আমি পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট না করি, ওইখানে গিয়ে কি আবার ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে হবে, বাট যেহেতু আপনি অলরেডি বাংলাদেশে ডিপ্লোমা করেছেন, তো আপনাকে পুরাটা ওরা করতে বলবে না, ওরা আপনাকে একটা ক্রেডিট দিবে, যেটা বাংলাদেশে অনেক সময় দেখা যাচ্ছে অনেক কোর্স থেকে অনেকে আসে যে ক্রেডিট ট্রান্সফার করে। সো সেম ওয়েতে যেহেতু আপনি অলরেডি বাংলাদেশে পড়েছেন ডিপ্লোমা, সো ওরা আপনাকে হয়তো 2 বছর বা 1 বছরের ক্রেডিট দিবে, দিয়ে আপনাকে হয়তো রেস্ট যে 2 বছর ওদের যে ফাইনাল 2 বছর আছে সেটা হয়তো করতে দিবে। আর কমপ্লিট করা থাকলে হচ্ছে সরাসরি আমি এমএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। এমএসএন করতে পারবেন, জি। থ্যাংক ইউ আপু। হ্যাঁ রাইহান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার হচ্ছে ডিপ্লোমা করে পোস্ট বেসিক বিএসসি প্লাস হচ্ছে এমপিএইচ কমপ্লিট করেছি। তো সেই ক্ষেত্রে আমি কি কি সুবিধা পাবো যদি অস্ট্রেলিয়াতে যেতে চাই? এনক্লেক্স এটা আমি যদি এক্সাম আমি ছাড়া কি অন্য কোনো উপায় আছে কিনা যাওয়ার জন্য? তাই ওই যে বললাম, এনক্লেক্স ছাড়া যদি অন্য কোনো ওয়ে আপনি খুঁজেন, সেটা বলবো যে এমএসএন করতে আসতে পারেন। মাস্টার্স অফ নার্সিং যেটা আছে, গ্রাজুয়েট এন্ট্রি 2 বছরের কোর্স, সেটা আপনি করতে আসতে পারেন। 2 বছর কমপ্লিট করার সাথে সাথেই আপনি আপনার অস্ট্রেলিয়ান নার্সিং রেজিস্ট্রেশন পাবেন, এবং অনেক জব অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন। ধন্যবাদ। অলরাইট, ইউ আর ওয়েলকাম। রাইহান, আপনি একটু প্লিজ মিউট করবেন। রাইহান ভাইয়া। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনার ব্যস্ততম সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই, নো ওয়ার্ডস টু এক্সপ্রেস। অলরাইট, তো আমাদের সবার পক্ষ থেকে আমরা আপুকে আমরা থ্যাংক ইউ জানাই, আমরা কমেন্ট বক্সে থ্যাংক ইউ জানাই, এবং আমরা এখানে হাততালি দিয়ে আপুকে আমরা থ্যাংক ইউ জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আপনার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আর এই ভিডিওটা দেখে অনেকে ইন্সপায়ার হবে আপু, আজকে যারা এখানে অ্যাড হয়েছিল। এবং ফার্দার আমরা আপনার পারমিশন নিচ্ছি যে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে যখন দিব, যদি আপনি পারমিশন দেন, এটা হচ্ছে অবশ্যই ভাইয়া, জি, আপনি আমি বলি যে অবশ্যই শেয়ার করেন, যাতে সবাই আসলে হ্যাঁ, ইনফরমেশন গুলো পায়। alright. আসলে এগুলা সবার জানা উচিত। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পারমিশন দেওয়ার জন্য। এবং আমরা এটা ছড়াই দিলে এখান থেকে দেখা যাবে অনেকেই মোটিভেটেড হবে যে সাবরিনা আপু সেই ভিডিও দেখে আজকে আমি ইন্সপায়ার হয়ে আজকে অস্ট্রেলিয়া নাড়েন। আপনি এমন হতে পারে কলিগ পেয়ে যেতে পারেন যে আপনার এখানে চলে গেছে একজন। হ্যাঁ, এমন হতে পারে যেটা আপনি অবশ্যই, আফসোসের জায়গা ইনশাআল্লাহ। আছে, কেন বাংলাদেশ থেকে কেউ নেই, হয়তো সেটা হুম একদিন হুম। পূরণ হবে। যদি সেটা হয়, এটাই আমাদের সার্থকতা, আমাদের ইজেনপ্লেক্সেরও একটা সার্থকতা যে আমরা চাই বাংলাদেশের নার্স যারা আছে তারা ডে বাই ডে নিজেদের ইমপ্রুভ করুক, নিজেদেরকে আরো বেশি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক বাইরের দেশে গিয়ে, অথবা নিজের যে পটেনশিয়ালিটি আছে এবং বাইরের দেশে যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো অ্যাভেল করে নিজের সক্ষমতাকে চ্যালেঞ্জ করে নিজে যাতে অনেক কিছু অর্জন করতে পারে, এজন্য আমাদের এই ধরনের ছোটখাটো উদ্যোগ বলা যেতে পারে। এবং আপনিও একটা পেজ খুলেছেন নিশ্চয়ই, সেখানে হয়তো অনেক কিছু আপনি শেয়ার করেন আমাদের। তো সেক্ষেত্রে
আপু, আপনার কি কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে কিনা, বা এগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে এরকম কোনো কিছু? জি ভাইয়া, পেজের কথা যে বললেন, আমি আসলে পেজটা খুলেছি ঠিকই, বাট আসলে ওই যে সময়ের অভাবে সবসময় আসলে ওখানে আপডেট করা হয় না। সরি, বা আসলে অনেক সময় সময় থাকলেও টায়ার্ড, কাজের পর একটা ফুল টাইম কাজ করে আসলে তারপরে আর ইচ্ছাও করে না, অনেক সময় আলসেমি লাগে। বাট ট্রাই করি মাঝে মাঝে আসলে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে যে আমি যেহেতু এখনো যদি আপনি দেখেন বাংলাদেশে যে এজেন্সি গুলো আছে, ওনারা এখনো অনেক ইনফরমেশন ওনাদের গ্যাপ আছে অস্ট্রেলিয়া যে নার্সিং ভিসাটা নিয়ে বা এই প্রসেস গুলা নিয়ে। তো আমার একটা প্ল্যান আছে যে আমি এই জায়গাটায় আসলে একটু কাজ করতে চাই, বা আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে ওনারা আসতে চান, ওনাদেরকে আসলে একটু হেল্প করতে চাই এই প্রসেসটার ক্ষেত্রে। So, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু কি করতে পারি, বাট ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে আপুর যে পেজ আছে, পেজের লিঙ্কটা দিয়ে দিছি, দয়া করে সবাই একটু ভিজিট করে আসবেন এবং নিজেদের মধ্যে আপুর যে ইনফরমেশন গুলো এগুলো নিজেদের মধ্যে শেয়ার করবেন যদি পসিবল হয়, কারণ আমরা ভালো একটা নার্সিং কমিউনিটি করতে চাই। এই জন্য সবার কিন্তু হেল্প বা কন্ট্রিবিউশন সবারই জরুরি। এটা যেহেতু একদম নন প্রফিট, এখানে কোনো আপুর নিজের কোনো নেই, সেক্ষেত্রে আপনারা এটা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, এটা সবার প্রতি রিকোয়েস্ট। আর কেউ কি হাত তুলছে? একজন বলছে কত ঘন্টা কাজ করতে হয় শিফটে? আপু, কতক্ষণ কাজ করার শিফট আছে, ফ্লেক্সিবল বা কেমন কি এটা জিনিস? বা শিফট হয় হচ্ছে আপনার 8 ঘন্টা। ফিক্সড 8, 12, 10 এরকম কি কোনো চুজ করা যায় বা? না, 8 ঘন্টা ফিক্সড শিফট। আর সকাল শিফট 8 ঘন্টা। হ্যাঁ, প্রত্যেকটা শিফটে 8 ঘন্টা করে, তিনটা শিফট 8 ঘন্টা করে, শুরু সকাল বিকাল রাত। স্টার্ট হয় সকাল 7টায় হসপিটালে। আমরা স্টার্ট করি সকাল 7টায়, আমার শিফট শেষ হয় 3টায়। অ্যান্ড যারা বিকাল করে তারা শুরু করে 1টায়, তারা 1টা থেকে শুরু করে তারা রাত 9টায় শেষ করে। আর যারা নাইট শিফট করে তারা 9টা থেকে আবার সকাল 7টা। অলরাইট, থ্যাংক ইউ আপু, থ্যাংক বাট ইউ সো মাচ। আমরা এজ কেয়ারে যখন করি আমরা 6:30 থেকে বিকাল 4টা পর্যন্ত করি, 9 আওয়ার্স আমাদের শিফট থাকে। এজ কেয়ারে মর্নিং শিফটটা, বিকাল শিফটটা ওটার থেকে 1 ঘন্টা একটু কম থাকে, আর নাইট শিফটটা আরো শর্ট থাকে, 7 ঘন্টা নাইট শিফট থাকে। ওকে, একজন জিজ্ঞেস করছে আবার এতক্ষণে যে চাইলে কি শুধু সকাল করা যায় কিনা। হ্যাঁ, করা যায়। এজ কেয়ারে আপনার সেই ফ্লেক্সিবিলিটি 100% আছে। আপনি যদি শুধু চান আপনি শুধু সকাল করবেন, আপনি করতে পারবেন। আপনি যদি বলেন না আমি শুধু নাইটস করবো, আপনি নাইট করতে পারেন। বিকাল চাইলে বিকাল করতে পারেন। বাট হসপিটালে কিছু কিছু হসপিটাল আছে যেখানে আপনি শুধু সকাল আর বিকাল করতে পারবেন, নাইটস আপনাকে করতে হবে না। বাট আমি যেখানে করি এটা হচ্ছে নাইট শিফট, ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। অলরাইট আপু, আর কি কোনো ক্লোজিং রিমার্কস আছে কিনা? কোনো কিছু যদি বলতে চান, আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার ব্যস্ততম সময় থেকে। আর আমাদেরকে আপনাদের আসছেন এজন্য ধন্যবাদ। ফিউচারে যদি কখনো প্রয়োজন হয়, আমরা অবশ্যই আপনার নিকট দ্বারস্থ হব। আপনি যদি আসেন আমরা খুবই আহ আহ, আহ, কৃতজ্ঞ থাকবো। এবং অবশ্যই ভাই, আমি আসলে চেষ্টা করবো ইনশাল্লাহ ইন ফিউচার যদি কখনো আপনি কোন রকম কোনো ইনফরমেশন বা এরকম কোনো প্রোগ্রামে আপনি আমাকে চান, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সময়টা দেওয়ার জন্য। আর একটা কথা বলতে চাই, অনেকে আসলে আমার পেজে গিয়ে আমাকে মেসেজ করে। আমি আসলে যে সময় স্বল্পতার জন্য অনেক সময় অ্যান্সার করতে একটু দেরি হয়, প্লিজ আপনারা রাগ করবেন না, বাট আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। ঠিক আছে তাহলে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাইয়া। ভাইয়ার জন্য দোয়া থাকলো, আপনার জন্য দোয়া, আপনার ফ্যামিলির জন্য দোয়া থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আর ভাইয়া, ভাইয়ার আপনাকেও জন্য অনেক অনেক স্পেশালি থ্যাংক ইউ। ভাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস, এবং যে ভাইয়া আপনার এত বড় একটা সাপোর্টের জায়গা ছিলেন, ওনাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সালাম রইলো যে আপনাকে আসলে এই ওই জার্নি। মানুষটা না থাকলে আমি বলবো যে আমার আসলে এখানে আসাটা পসিবল ছিল না। সমস্ত কিছুতেই সে আসলে আমাকে, আমি অনেক সময় পড়াশোনার
পড়াশোনার যে আমি যে স্টাডি করেছি সেই সময়টাতে আমি আসলে অনেক সময় একটু ডিমোটিভেটেড হয়ে গেছি, কান্নাকাটি, পড়বো না, কন্টিনিউ করতে পারছি না। এখানে আসার পরে যেটা হয়েছে, সে আমাকে সবসময় বলে গেছে তোমার কোনো কিছুতেই কোনো টেনশন করতে হবে না, তুমি জাস্ট ট্রাই করো তোমার পড়াশোনা করার, কাজের ব্যাপারে বা অন্য আদার্স কোনো কিছু তোমাকে টেনশন করতে হবে না। সো আসলে ওই সাপোর্টটা না থাকলে হয়তো আমি পারতাম না। ওকে, ঠিক আছে আপু, তাহলে অনেক রাত হলো। আপনার এখানে কয়টার সময়, এখন কত বাজে আপু? এখন সকাল বাজে ভাইয়া 12টা 15 রাত। রাত 12টা? আল্লাহ, কি করছি আমরা! সরি আপু। ঠিক আছে সমস্যা তাহলে, নেই ভাইয়া। আচ্ছা ভালো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর সবাইকে ওয়েলকাম, অস্ট্রেলিয়াতে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। ওকে আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।